ওনার মিনিস্টার এসেছিলেন, আমরা কথা বলেছি। আমরা আশা করছি সেখানে আরো দুটো আইল্যান্ডকে আমরা নারিকেল কুঞ্জ থেকে আরো বেশি মনোরম পরিবেশ তৈরি করে পর্যটকদেরকে আমরা আকৃষ্ট করতে পারবো। মাননীয় মুখ্যমন্ত্রী সেদিন ডিসেম্বর মাসের 4 তারিখে প্রমোফেস্ট উদ্বোধন করতে গিয়ে একটা সুসজ্জিত এবং ঝুলন্ত ব্রিজ সেখানে পর্যটকদের সুবিধার জন্য উদ্বোধন করেছেন এবং আমরা আশাবাদী বা এখন পর্যন্ত টুরিস্টদের যা ফুটফল প্রমোফেস্ট উৎসবের পর আমাদেরকে আরো সেখানে সাহস জুগিয়েছে, মোটিভেশন জুগিয়েছে, যাতে আগামী দিনে আমরা ত্রিপুরা রাজ্যের এই যে আকর্ষণীয় যে কেন্দ্রবিন্দুগুলো পর্যটকদের ক্ষেত্রে, নারিকেল কুঞ্জ বলুন, ছবিমুড়া বলুন, নির্মহল বলুন, জম্পুই বলুন, ঊনকোটি বলুন, আমাদের মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির বলুন, কসবা কালীবাড়ি বলুন, প্রতিটিগুলোকে নিয়ে আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ একটা সার্কিট করে, দক্ষিণ জেলা ভিত্তিক, সিপাহীজলা জেলা ভিত্তিক সার্কিট করে আমরা দপ্তর থেকে প্যাকেজ ট্যুর আমরা ঘোষণা করব খুব শীঘ্রই। আমরা অপেক্ষা করছি এই যে ডেস্টিনেশন গুলো সেগুলো সেখানে তৈরি হওয়ার জন্য। আমরা ভারত সরকারের কাছে ডিপিআর পাঠিয়েছি, আমাদের খুব শীঘ্রই স্বদেশ দর্শন 2 ঘোষণা হতে চলছে এবং স্বদেশ দর্শন 2 তে ঊনকোটি ডেস্টিনেশন এবং আগরতলা ডেস্টিনেশন, এই দুটো ডেস্টিনেশন আমাদেরকে আরো প্রায় 140 থেকে 150 কোটি টাকা পাওয়া যাবে বলে আমরা আশা রাখছি। এবং এতে করে আমরা যেটা ধার্য করেছি যে জম্পুই বিং দ্য অনলি হিল স্টেশন ইন আওয়ার স্টেট, আমাদের রাজ্যে একমাত্র হিল স্টেশন জম্পুই। একসময় কমলা লেবু উৎপন্ন হতো সেখানে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বা বিগত দিনে অবহেলার কারণে কমলা লেবুর চাষ এখন কমে গেছে। যারা কমলা গ্রোয়ার্সরা ছিলেন তারা এরিকা নাটের দিকে সেখানে ধাবিত হচ্ছে আরো বেশি মুনাফা অর্জনের জন্য। কিন্তু জম্পুইকে নিয়ে হলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে একটা সঠিকভাবে কোনো দিশা সেখানে দেখানো হয়। আমরা কথা বলেছি, ডিপিআর জমা দিচ্ছি এবং জম্পুইকে নিয়ে সেখানে প্যারাগ্লাইডিং, এখানে প্রাক্তন টুরিজম মন্ত্রী আছেন প্রণজিৎ সিংহ রায় মহোদয়, ওনার সময় প্যারাগ্লাইডিং সেখানে তৈরি হয়, মানে শুরু হয়। এবং আমরা বর্তমানে বানজি জাম্পিং, টয় ট্রেন এবং স্কাই ওয়াকের জন্য আমরা কথা বলছি স্বদেশ দর্শন 2 তে কি করে সেটাকে আকর্ষণীয় করার জন্য সেখানে আমরা করা যায় এবং তার জন্য আমরা আশাবাদী যে অর্থ আমাদেরকে প্রদান করা হবে। আমাদের কসবা কালীবাড়ি স্পিরিচুয়াল ট্যুরিজম অত্যন্ত, মাতা ত্রিপুরা সুন্দরী যেমন প্রসাদ স্কিমে কাজ চলছে, 37 কোটি টাকার উপর সেখানে ব্যয় হয়েছে কেন্দ্রীয় সরকারের প্রসাদ স্কিমে, এবং আমাদের রাজ্য সরকার থেকে অর্থ দপ্তর থেকে আরো প্রায় 10 কোটি টাকা সেখানে প্রদান করা হয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে আমাদের মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির যে শক্তিপীঠের অন্যতম শক্তিপীঠ সেটা আমরা উদ্বোধন করব। আমরা আশা করছি ফেব্রুয়ারি মাসের মধ্যে কাজ সেখানে সম্পন্ন হবে। মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের পাশাপাশি কসবা কালীবাড়ির টেম্পলকে সাজিয়ে তোলার জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে 18 কোটি টাকা আমাদেরকে প্রদান করা হয়েছে। টেন্ডার হয়ে গেছে, কাজ শুরু হবে খুব শীঘ্রই। আমাদের চতুর্দশ দেবতা বাড়ি আমাদের পুরাতনী, আমাদের রাজরাজাদের নিদর্শন বহন করে এবং চতুর্দশ দেবতার বাড়িকে ঢেলে সাজানোর জন্য এডিবি থেকে প্রায় 12 কোটি টাকা সেখানে প্রদান করা হয়েছে। কাজ খুব শীঘ্রই সেখানে শুরু হবে। জিরানিয়া মহকুমার এসএন কলোনিতে সচিন্ন নগরে প্রকৃতির উপর গড়ে উঠবে আরেকটা অত্যাধুনিক পার্ক, যেখানে ওয়াটার ট্যুরিজম থেকে শুরু করে অ্যাডভেঞ্চার ট্যুরিজম, আমাদের ইকো ট্যুরিজম সমস্ত কিছুকে আমরা জুড়ে দিয়ে আগরতলার সন্নিকটে একটা উন্নত মানের টুরিস্ট ডেস্টিনেশন হিসেবে আত্মপ্রকাশ করাতে চাই এবং ভারত সরকারের সঙ্গে স্বদেশ দর্শন 1 এর সঙ্গে আমাদের সেটা কথা হয়েছে। খুব শীঘ্রই আমাদের এই যে প্রকল্পগুলো আমি বললাম জেলা ভিত্তিক আমরা টুরিস্ট সার্কিটের ঘোষণা করব এবং যে হোমস্টে পলিসি বা হোমস্টে ফ্যাসিলিটি আমরা চালু করেছি ত্রিপুরা রাজ্যে, আপনি নিশ্চয়ই জানলে খুশি হবেন এবং মাননীয় শ্রীমতী সদস্য আমাদের কল্যাণী রায় মহোদয় জানলে খুশি হবেন। আমি এই হাউসকে বলতে চাই যে ত্রিপুরা রাজ্যে হোমস্টে ফ্যাসিলিটি কোনোদিন ছিল না। মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে হোমস্টে ফ্যাসিলিটি আমরা চালু করেছি এবং বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে জম্পুইতে, নারিকেল কুঞ্জে, গন্ডাছড়াতে, ছবিমুড়াতে এই হোমস্টে ফ্যাসিলিটি গুলো আজকে অল্টারনেটিভ একটা লাইভলিহুড আর্নিং এর একটা ক্ষেত্র হয়েছে, বিশেষ করে উপজাতি অংশের মানুষের জন্য। এবং আমি একটা তথ্য দিতে চাই, মাননীয় মুখ্যমন্ত্রী প্রমোফেস্টকে উদ্বোধন করতে গিয়ে গত ডিসেম্বর মাসের 4 তারিখে ডুম্বুরে হোমস্টে পলিসি সেখানে মানে ফ্যাসিলিটি চালু করেছে। আমরা অফিসিয়ালি 9 জন হোমস্টে যারা তৈরি করেছে তাদেরকে সার্টিফিকেট দিয়েছি অফিসিয়ালি
9টা হোমস্টে সেখানে চালু হয়েছে। তার বাইরে আরো 30-40টা হোমস্টের মতো তারা রয়েছে, তাদেরকে আমরা এখনো প্রদান করিনি। আমি গত 3 দিন আগে 5 তারিখ পর্যন্ত একটা ডাটা এনেছি যে গত 4 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত এই 1 মাসে এই যে হোমস্টে ফ্যাসিলিটি আমরা চালু করলাম তাতে করে কত রেভিনিউ জেনারেশন হয়েছে এবং তাদের কাছে কত অর্থ গেছে। ডাইরেক্টরেট থেকে আমাকে দেওয়া হলো যে গত 4 তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী যে হোমস্টে চালু করে এসেছেন এবং তার পাশাপাশি আমরা যে 9টা হোমস্টেকে সার্টিফিকেট প্রদান করেছি তাদের ইনকাম 1 মাসে 13 লক্ষ টাকার, এবং এটা তারা হিসাব দিয়েছে। দপ্তর প্রথম যখন তাদের কাছে চাইলো হিসাব তারা দিতে চাইছে না, কিন্তু সহজ সরল মানুষ স্বাভাবিকভাবেই হয়তো ভয়ভীতি ছিল, কিন্তু যখন বলল দেখলো যে 13 লক্ষ টাকার উপর তাদের কাছে হোমস্টেতে ইনকাম এসছে। এবং এতে করে আমরা দেখলাম যে পার হোমস্টেতে মান্থলি এভারেজ 1 লক্ষ টাকার উপর তাদের ইনকাম হচ্ছে। নারিকেল কুঞ্জের মতো একটা প্রত্যন্ত অঞ্চল, যেটাকে প্রত্যন্ত অঞ্চল বলে সেখানে নিগ্রহ, সেখানে আইসোলেটেড করে রাখা হয়েছিল, আজকে আমাদের সরকারের আমলে আজকে সেটাতে বিশ্বের বিভিন্ন রাজ্য থেকে, দেশ থেকে, ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ থেকে ট্যুরিজম আসছে। হাজার হাজার মানুষ প্রতিনিয়ত সেখানে উৎসবের মেজাজে সামিল হচ্ছে। 50টা বোট আমরা ক্রয় করেছি। আগামী 5-7 দিনের মধ্যে সেই বোটগুলো আমরা জলাশয়গুলোতে পাঠিয়ে দেব, অত্যাধুনিক বোট। আমরা 2টো গাড়ি, পুরো গাড়ি ছিল না, ট্রাভেলার বাস ট্যুরিজম ডিপার্টমেন্ট বিগত 25 বছরে 58 লক্ষ টাকা খরচ করে আমরা 2টো ট্রাভেলার অত্যাধুনিক বাস আমরা এনেছি টুরিস্টদের উদ্দেশ্যে সেখানে উৎসর্গ করার জন্য। খুব এনকারেজিং যে বিষয়, যে হোমস্টের কথা আমি বলেছি, জম্পুইতে প্রমোফেস্ট উৎসবের সময় আমরা যখন গেলাম তখন এয়ারফোর্সের এক রিটায়ার্ড ব্যক্তি, উনি রিটায়ারমেন্টে যা টাকা পেয়েছেন সেই টাকা এনে 4টে হোমস্টে লঘাট চালু করেছেন। নাম কি দিয়েছেন? সুকুই, রাফেল, জাগুয়ার, মিরাজ। ভারতবর্ষের এয়ারফোর্সের যে বিখ্যাত ফাইটার জেটগুলো তাদের নামে ওই এয়ারফোর্সের রিটায়ার্ড ব্যক্তি সেই হোমস্টে গুলোকে ডেডিকেট করেছে। তো এভাবে ত্রিপুরা ট্যুরিজমের যে হোমস্টে পলিসি, আমরা আগামী দিনে আমাদের যে হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট রয়েছে আগরতলাতে, সেই হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে তাদেরকে এনে হোমস্টে ওনারদেরকে আমরা ট্রেনিং করাবো, হসপিটালিটি কিভাবে করতে হবে আমরা শিখাবো, এবং যাতে করে ওই হোমস্টে ফ্যাসিলিটি গুলোতে একটা অত্যাধুনিক হোটেলের ফ্যাসিলিটি আমরা প্রদান করতে পারি, সে দিশায় আমরা দপ্তর আমরা কাজ করছি আগামী দিনগুলো। পরিকাঠামোগত যে বিষয়গুলো আমি বললাম, 1.5 থেকে 2 বছর সময় লাগবে, এবং আমি মাননীয় সদস্য সহ, মাননীয় মুখ্যমন্ত্রী সহ এই হাউসের প্রতিটি সদস্যকে আশ্বস্ত করতে চাই, আগামী 1.5 থেকে 2 বছরের মধ্যে ত্রিপুরা ট্যুরিজম বিশ্বের মধ্যে নতুন মানচিত্রে মাথা তুলে দাঁড়াবে, এবং ত্রিপুরা রাজ্যে ট্যুরিজম হবে আগামী দিনে আমাদের সরকারি শুধু চাকরি নয়, ট্যুরিজমের মাধ্যমে, যেটা আমি হোমস্টে উদাহরণ দিয়ে বললাম, সেই ভাবে ট্যুরিজমের মাধ্যমে একটা লাইভলিহুডের আমরা ব্যবস্থা করতে পারবো রাজ্যের যুবক যুবতীদের ক্ষেত্রে। আমি এই হাউসকে সেটা আশ্বস্ত করতে চাই, এবং আরো অসংখ্য সেই স্টেপ আমাদের নেওয়া হয়েছে ছোট বড় দিক থেকে, যেগুলো আগামী দিনে আপনারা জানবেন, এবং ট্যুরিজম ত্রিপুরা রাজ্যে আগামী দিনে সেন্টার স্টেজ অফ অল অ্যাটেনশন কি করে করা যায় সেই বিষয়ে দপ্তর কাজ করছে। ধন্যবাদ। না যিনি এনেছেন এগুলি করছেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, রাজ্যের মাননীয় পর্যটন মন্ত্রী, যিনি রাজ্যের যুবকদের অনুপ্রেরণা, তাকে অসংখ্য ধন্যবাদ। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এতটা পজিটিভ মাইন্ড নিয়ে কাজ করছেন, এবং মাননীয় মন্ত্রী যেখানে এতটা অভিজ্ঞতা সম্পন্ন, এই যে আমাদের ত্রিপুরা রাজ্যের যে ন্যাচারাল ট্যুরিজম, স্পিরিচুয়াল ট্যুরিজম, এই সবগুলিকে নিয়ে আজকে যেখানে বিশ্বের দরবারে পৌঁছে গেছেন আমাদের ত্রিপুরার পর্যটন, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী সহ রাজ্যের মাননীয় পর্যটন মন্ত্রীকে অশেষ অশেষ ধন্যবাদ আমি বিধানসভা থেকে আমি জানাচ্ছি, এবং রাজ্যের মানুষের অবগতির জন্য জানাচ্ছি আমাদের রাজ্য সরকারের উদ্যোগকে যেন আমরা সবাই সর্বাত্মকভাবে সাফল্যমণ্ডিত করতে পারি। ধন্যবাদ। মাননীয় স্পিকার স্যার, পয়েন্ট অফ ক্লারিফিকেশন স্যার, আমি মাননীয় মন্ত্রী, পর্যটন মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ দিতে চাই। তবে এর সঙ্গে আমি শুধু একটা বিষয় উনার নজরে আনতে চাচ্ছি।
চোদ্দ দেবতার যে মন্দিরটা, এটা রাজন্য বিজড়িত একটা মন্দির। রাস আমল থেকে এখানে পূজা পাঠন হচ্ছে। তবে ইদানিং একটা সেখান থেকে একটা খবর কাছে একজন আমাদের জনজাতির অংশের লোক আমাকে এসে বললেন যে হোস্টেলে স্যার, ওই চোদ্দ দেবতার মন্দিরের পাশে হাসপাতাল গড়ে উঠছে, যদি হাসপাতালটা যদি গড়ে উঠে তাহলে ওই মন্দির যে সৌন্দর্যতা সেটা নষ্ট হইতে পারে। বিষয়টা ওনার দৃষ্টি আমি আকর্ষণ করছি, যাতে না হয় এই বিষয়টা উনি যেন দেখেন। থ্যাংক ইউ স্যার। মাননীয় স্পিকার স্যার, মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের রাজ্যের পর্যটন সম্পর্কে আলোচনা করেছেন। আমি এটা স্বীকার করি যে উনি এই দপ্তরের দায়িত্ব পাওয়ার পর এটার প্রতি নজর দিয়েছেন, তার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বিশেষ উদ্যোগ তিনি গ্রহণ করেছেন। কিন্তু ওনার একটা কথা আমি মেনে নিতে পারিনি, সেটা হচ্ছে যে 25 বছরের এই উন্নয়নগুলো কিছুই সেখানে মধ্যে পর্যটনের হয়নি। এটা লক্ষ্য করবেন যে আপনি যেগুলোকে এখন একটু সাজিয়ে তোলার চেষ্টা করেছেন বা সফলতার কথা আপনি বলছেন, সেই জম্বুই, তৃষ্ণা, নির্মহল, পাতারবাড়ি, ছবিমোড়া, নারকেলকুঞ্জ, ঊনকোটি, রাজবাড়ির সামনে চোদ্দদত্তাবাড়ি, তারপরে সিপাহীজলা, ভারত বাংলা মৈত্রী উদ্যান, উদয়পুর চাপানিয়া, সাবরুম, কলাছড়া, এই সবগুলো কিন্তু বামফ্রন্ট সরকারের সময়ে তা তৈরি হয়েছে। হ্যাঁ, তার সবগুলোকে পূর্ণতা হয়তো তখন ঠিক আছে, আপনি ওদিকে মন দেবেন না, আমি এদিকে দেখুন, আপনি ওদিকে না কথা বলুন, আপনি যা বলার বলুন না। আমি তো মন্ত্রী মহোদয় যখন বলছিলেন আমি কিন্তু ডিস্টার্ব করিনি ওনাকে। আপনি বলুন না, আপনি বলুন। এই এই জিনিসগুলো বামফ্রন্ট সরকারের সময় সেখানের মধ্যে হয়েছে, কিন্তু এই মন্ত্রী উনি সুকান্ত বাবু যেটা বলেছেন যেগুলোকে আরো সাজিয়ে তোলার জন্য তার উদ্যোগ সেখানের মধ্যে ছিল, এটা ঠিক আছে। কিন্তু বামফ্রন্টের 25 বছরের মধ্যে দাঁড়িয়ে এই জায়গাগুলোর ডেভেলপমেন্ট, এই জায়গাগুলোকে পর্যটনকে আকৃষ্ট করার জন্য ঠিক আছে। বামফ্রন্ট সরকারের সময় কিন্তু করেছে। ওকে 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 ওকে, ঠিক আছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, ও বলুন বলুন। দুই হচ্ছে মাতার বাড়িতে একটা রোপওয়ের কথা বলেছিলেন মাননীয় মন্ত্রী মহোদয় ওনার আলোচনায়, এর আগে বিধানসভাতে তিনি বলেছিলেন এই রোপওয়েটা কি পর্যায়ে আছে, এই জিনিসটা একটু ব্যাখ্যা করা সেখানের মধ্যে দরকার আছে। দুই হচ্ছে মাননীয় মন্ত্রী মহোদয় কোটি কোটি টাকা আসছে বলছেন, কিন্তু আমরাও কিন্তু পর্যটন কেন্দ্রগুলোতে যাচ্ছি, কিন্তু সবকটা নারকেলগঞ্জের মতো হয়ে উঠছে তা না। কাজে সেই জায়গাতে আমার মনে হয় আর একটু নজরদারি দেওয়ার দরকার, যে টাকাটা প্রকৃতভাবে ইউটিলাইজ হচ্ছে কিনা এই জিনিসটা সেখানের মধ্যে দেখা দরকার। ঠিক আছে। সম্প্রতি নারকেলকুঞ্জে যেভাবে নৌকা ডুবি হচ্ছে, এটা কিন্তু একটা আতঙ্ক তৈরি করছে পর্যটকদের ক্ষেত্রে। কাজে এই জায়গাটাতে একটু নজরদারি দেওয়া, কেন ঘন ঘন নৌকা ডুবিটা হচ্ছে, ঠিক আছে, এই বিষয়টা দেখা দরকার। বড় বড় পর্যটন ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, নৌকাডুবি বলুন, আপনি বলুন, আমি একবারই দিচ্ছি, বলুন। এটিভি থেকে যে লোন নেওয়া হয়েছে সেই লোনগুলির টার্মস এন্ড কন্ডিশন এন্ড হোয়াট ইজ দ্য ব্রেক ইভেন পয়েন্ট আচ্ছা, বুঝছি। অফ দিস ইনভেস্টমেন্ট। আরে ঠিক আছে তো, ওকে। মাননীয় মন্ত্রী মহোদয়, লাস্ট কোশ্চেন। আমার হাত পা বাঁধা, মাননীয় মন্ত্রী মহোদয়, আমার হাত পা বাঁধা তো বলতে হচ্ছে ধর্মনগরের ক্ষেত্রে আপনাকে বারবার বলেছি, মুখ্যমন্ত্রী মহোদয়কে বলছি, কালীবাড়ি থেকে নজর দেবেন। এটা কিন্তু ঐতিহ্যপূর্ণ কালীবাড়ি, খোঁজ খবর কম হয় বলে মাতার বাড়ি আজকে ইয়ে হয়ে গেছে। পাশাপাশি সজাগ নগরে বলা উচিত ছিল, পাশাপাশি ধর্মনগরের টুরিজমের ক্ষেত্রে আপনাকে ফল দেখিয়েছিলাম, প্রাঞ্জিত বাবুকে দেখেছিলাম, পিঙ্কু বাবুকে দেখেছিলাম, বারবার আপনাকে বলছি যখনই পাই এটা থেকে নজর দেন। ধর্মনগরের এই টুরিজম ফল থেকে সোলার নগরে বলা উচিত ছিল। বলুন মাননীয় মুখ্যমন্ত্রী। মাননীয় অধ্যক্ষ মহোদয়, দীপঙ্কর সেন মহোদয় যে কথা বললেন যে তাদের সরকারের আমলে সমস্ত কিছু তৈরি হয়েছে, ইতিহাস বা রেকর্ড তো সে কথা বলে না, বা রাজ্যের মানুষও সে কথা বলে না। আমি প্রশ্ন রাখছি আপনার কাছে, আমি গত কয়েকদিন আগে একটা প্রেস মিটও বলেছিলাম, আপনাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী কটূক্তি করে টুরিজম দপ্তরকে একটা কথা বলেছে, প্রতিবাদ করে আমি সাংবাদিক সম্মেলন করে বলেছিলাম আপনাদের সময়ে টুরিস্টদের ফুটফল কত ছিল, আমাদের সময়ে ফুটফল কত এসেছে। আপনাদের সময়ে টুরিজমের ইনকাম কত ছিল, আমাদের সময়ে কত টুরিজমের ইনকাম হচ্ছে, ডাবল থেকেও বেশি আমাদের সময়। টুরিস্ট ফুটফল
আপনাদের সময় থেকে ডাবল থেকেও বেশি আমাদের সময়। কারণ বিগত দিনে মানুষ এসে কোনো সার্ভিস পায়নি, পাশাপাশি ট্যুরিজম ডিপার্টমেন্ট তার যে এমপ্লয়িজের সংখ্যা, আপনি বলছেন যে পর্যটন ক্ষেত্রগুলো রয়েছে সেগুলোতে একটু নজর দেওয়ার মতো। আপনাদের সময়ের আমলে ট্যুরিজম দপ্তরের সদস্য সংখ্যা কত ছিল, ম্যান পাওয়ারের সংখ্যা কত ছিল, বা বর্তমানেও যেটা আমাদের রয়েছে। গত কয়েকদিন আগে মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাবো, প্রায় 52 জন সেখানে নতুন করে রিক্রুট করার জন্য আমাদেরকে ফিনান্স থেকে অনুমোদন দিয়েছে, প্রসেস চলছে। এটা তো একটা ক্লাবেরও মেম্বারের থেকে বেশি থাকে ট্যুরিজম দপ্তরের যে সদস্য সংখ্যা ছিল, আমাদের ম্যান পাওয়ার ছিল। তো স্বাভাবিকভাবেই সেটা দিয়ে সম্ভবপর হয়ে ওঠে। আর ইনফ্রাস্ট্রাকচার রাতারাতি তৈরি হয় না দীপঙ্কর। ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে সময়ের প্রয়োজন। যে নৌকাডুবির কথা আপনি বলছেন, নিশ্চয়ই আপনি খবরের কাগজে পড়েছেন। প্রথম যে নৌকাডুবির ঘটনা, সেটা সরকারি কোনো দোষে হয়েছে। গত পরশুদিনের যে নৌকাডুবির ঘটনা, সরকারের ডিপার্টমেন্টের কোনো দোষে হয়েছে। সংবাদপত্রে পড়েছেন, আমি সেটা ব্যাখ্যা করতে চাই না দ্বিতীয়বার। প্রতিটা নৌকায় যারা প্রাইভেট নৌকা চালায় সেটা অন্য জিনিস, এটা লাইভলিহুডের একটা সোর্স সেখানকার উপজাতি যুব সমাজ। কিন্তু আমাদের সরকারি তরফে যে বোটগুলো দেওয়া হয়, প্রতিটা বোটে লাইফ জ্যাকেট দেওয়া হয় এবং ইট ইজ ম্যান্ডেটরি। আমরা যে 50টা বোট প্রকিউর করেছি, এই 50টা বোটে প্রতিটা বোটে লাইফ জ্যাকেট দেওয়া হবে এবং যারা নৌকা চালা তাদেরকে ট্রেনিং দেওয়া হয় ডিপার্টমেন্টাল ক্ষেত্রে। কিন্তু এত বড় জলাশয় সেখানে ডিপার্টমেন্ট থেকে প্রতি বোটের পেছনে ড্রাইভার দেওয়া সম্ভব নয়। তাই প্রাইভেট সেক্টর সোসাইটি করে, সোসাইটির আন্ডারে ওইখানকার লোকাল যুবকদেরকে সেখানে মোটিভেশন দেওয়া হচ্ছে, যাতে নিজস্ব আর্নিং তারা নিজেরা করতে পারে। কারণ আমরাই বলি ট্যুরিজম হচ্ছে অল্টারনেটিভ, সেখানে লাইভলিহুড আর্ন করার সেখানে সোর্স। তো আপনি যেটা বললেন সেটা অসত্য বলেছেন, ভুল বলেছেন, যে আপনাদের সময় সেগুলো তৈরি হয়েছে, এটা ঠিক নয়। আজ ঊনকোটি আপনি যান, দীপকর বাবু আমি বলছি, আপনি বলবেন আপনি ঊনকোটি যান, ঊনকোটি গিয়ে রাত্রি যাপন করার জায়গা নেই। আমাদের সরকার, আমাদের এই গভর্নমেন্ট আসার পর মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এডিবির টাকা নিয়ে 70 কোটি টাকা সেখানে ইনভেস্টমেন্ট হচ্ছে, সেখানে তৈরি হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। আপনাদের শ্যামল বাবু যিনি বিধায়ক সোনামুড়া কেন্দ্র থেকে আমাকে ব্যক্তিগতভাবে বলেছেন যে চিত্তছড়া যে জায়গাটা রয়েছে সেটা আপনি একটু দেখুন, আপনাদের সময় কেন করতে পারলেন না। আমি নিজে গিয়ে সেখানে ভিজিট করে এসেছি এবং ফরেস্ট ডিপার্টমেন্টের মন্ত্রীকে নিয়ে আমরা মিটিং করেছি কিভাবে ফরেস্ট ল্যান্ডকে আমাদের সঙ্গে জয়েন্টলি আমরা করতে পারি, সেটা রেভিনিউ শেয়ারিং এর মাধ্যমে। ওই ইনিশিয়েটিভ আপনাদের সময় নেওয়া ছিল না, এখন আপনারা আমাদেরকে বলছেন। যা হয়েছে আমি তো বললাম, টুরিস্ট ফুটফল, আমাদের রেভিনিউ জেনারেশন, পাবলিসিটি, আজকে বিশ্বের দরবারে কেন আপনারা কোন একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়োগ করতে পারলেন না? আমরা সৌরভ গাঙ্গুলিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আজকে কলকাতা বলুন, দিল্লি বলুন, গুয়াহাটি বলুন, প্রতিটি এয়ারপোর্টে ত্রিপুরা ট্যুরিজমের অ্যাডভার্টাইজমেন্ট চলছে, পাবলিসিটি চলছে। আপনি অস্বীকার করবেন না, কিন্তু আপনি সরকারকে ক্রেডিটও দিতে চাইবেন না, সেটা তো ঠিক নয়। আপনারা বলছেন যে সবকিছু আপনাদের সময় হয়েছে, সমস্ত ক্রেডিট আপনাদের। ওকে ঠিক আছে, সেই জিনিসগুলো মিসলিড করবে না। মানুষ জানে, মানুষ দেখেছে, মানুষ ওপেনলি বলাবলি করছে, সে বিষয় নিয়ে আপনাদের কোনো আন্তরিকতা ছিল না। আপনাদের ধারণা ছিল ট্যুরিজম যদি প্রচার পায়, বাইরে থেকে লোক আসবে, মানুষ প্রগ্রেসিভ মেন্টালিটির হয়ে যাবে। আপনাদের সেই চিন্তা ভাবনা ছিল, আপনারা সেই চিন্তা ভাবনা থেকে এখনো বেরিয়ে আসতে পারেননি, তাই আপনারা সেই জিনিসগুলো বিরোধিতা করছেন। বাবু ওকে ঠিক আছে। আচ্ছা, আপনি একটা কথা বলেছিলেন, যদি আপনার স্মৃতিশক্তি, কল্যাণের ম্যাডাম, যদি আপনার স্মৃতিশক্তি যদি এখন আপনি জাগাতে পারেন, কি বলেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মহোদয়? আপনাদের জানা উচিত ট্যুরিজম সম্পর্কে আপনি কি বলেছিলেন, যদি আপনি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমরা প্রমোফেস্ট করেছি। প্রমোফেস্ট মানে প্রমোশন একদিকে ফেস্টিভ্যাল। আর ট্যুরিজম ফেস্টিভ্যাল থাকবে না, উৎসাহ থাকবে না, উন্মাদনা থাকবে না, সেটা তো হতে পারে। তাই আমরা সেক্রেটারি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে নারিকেল কুঞ্জ থেকে ডিসেম্বর মাসের 4 তারিখে আমরা সেটা সূচনা করলাম। অন রেকর্ড আমি বলছি, পবিত্র বিধানসভা ডিএম ধলাই ছিলেন, ডাইরেক্টর ট্যুরিজম আমার ছিলেন, রাত্র 3টা পর্যন্ত মানুষ উৎসাহ উদ্দীপনা করেছে। মাননীয় বিধায়িকা নন্দিতা রিয়াং মহোদয় এখানে আছেন, উনিও সেখানে ছিলেন এবং উনি আমাকে 3 দিন বাদে এসে ধন্যবাদ জানিয়ে বলেছেন যে স্যার, আই থ্যাংক ইউ ভেরি মাচ, আই কংগ্রেচুলেট ইউ ফর গিভিং মি দ্য অপরচুনিটি টু
to reunite the people over there after that incident at Gandachara. গন্ডাছড়ার ঘটনার পরে আমি মানুষকে এটাতে রিউনাইট করতে পেরেছি। রাত্র 3টা পর্যন্ত মানুষ উৎসব আনন্দে মেতেছিল, 20,000-এরও বেশি মানুষ সেখানে উপস্থিত ছিল। এবং ব্যবসা ট্রাইবেল যুবকদের কাছে যে পরিমাণ অর্থ গেছে সেদিন এক রাতে, সেটা কল্পনা করা যায় না। পরবর্তী সময় আমরা নারিকেল কুঞ্জের পরে নির্মহলে করলাম। নির্মহলের সাধারণ জনগণ বলছে এ ধরনের কর্মসূচি নির্মহলে বিগত দিনে অনুষ্ঠিত হয়। আমরা জম্পুইতে গেলাম 11 তারিখ, ওয়াইএমএ ইয়ুথ মিজো যে অ্যাসোসিয়েশন, আপনারা জানেন কাঞ্চনপুরে ওয়াইএম এর একটা বিশাল প্রভাব রয়েছে। সেক্রেটারি ট্যুরিজম আমি বসেছিলাম ইডেন লজে, প্রতিনিধিরা এসে আমাকে বলছে যে থ্যাংক ইউ ভেরি মাচ, no government ever has felt it necessary to organize such program at Jompuy region. We thank the Tripura government, we thank the Honorable Chief Minister, we thank the tourism department. এবং খুব শীঘ্রই তারা এসে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গেও দেখা করবে। পরবর্তী পর্যায়ে আগরতলাতে কালমিনেট করতে গিয়ে আমরা জানেন যে শ্রেয়া ঘোষালের একটা কর্মসূচি ছিল, লাখো লোকের উপর মানুষ, ঐতিহাসিক। প্রাক্তন মুখ্যমন্ত্রী একদিন হঠাৎ করে টাউন হলে একটি সভায় বলছেন যে এক রাতে 7 কোটি টাকা খরচ করে দিল ট্রেজারি থেকে। উনি মুখ্যমন্ত্রী ছিলেন, ট্রেজারি থেকে ট্যুরিজমের টাকা খরচ হয়? ট্রেজারি থেকে 7 কোটি টাকা খরচ করে দিল এক রাতে। মন্ত্রীরা আস্তাবল মাঠে রাত্র 12টা পর্যন্ত বসেছিল, অবশ্য আমি জানি না ওরা নেচেছে কিনা। একটা প্রাক্তন মুখ্যমন্ত্রী, 20 বছরের মুখ্যমন্ত্রী, উনার কাছ থেকে মন্ত্রীরা কি নাচতে পারে না, বাইবেলেরা নাচতে পারে না, সেটা আলাদা বিষয়। কিন্তু উনি বলছেন আমি জানি না ওরা নেচেছে কিনা, 7 কোটি টাকা খরচ করেছে জনগণের টাকা। আমি পরের দিন সাংবাদিক বৈঠক করে বললাম, চ্যালেঞ্জ করি বলেছি যে টাকা আমাদের খরচ হয়েছে, আপনি প্রমাণ করুন যে 7 কোটি টাকা খরচ হয়েছে। এই যে একটা অপবাদ, মিথ্যা কথা, একটা কথা বললেন না। আজকে দীপঙ্কর বাবু বললেন, ওনার দলের সদস্য, যে না নতুন করে কিছু হচ্ছে, আমরা ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী উনি প্রয়োজনীয়তা বোধ করেননি যে ট্যুরিজম নতুন করে মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা চলছে। উনাদের সময় যে ডেব্রিসে পাঠিয়ে দেওয়া হয়েছে, গর্তের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল ট্যুরিজম দপ্তর, সেখান থেকে বের করার প্রচেষ্টা আমরা করছি। ওকে, ঠিক আছে। তৃতীয় নোটিশটি দিয়েছেন মাননীয় সদস্য শ্রী শম্ভুলাল চাকমা মহোদয়। নোটিশটির বিষয়বস্তুটি হলো রাজ্যে আরো বেশি করে বনায়ন সৃষ্টির অগ্রগতি সম্পর্কে। আমি মাননীয় সদস্য কর্তৃক আনিত দৃষ্টি আকর্ষণটি সহ-উত্থাপন সর্বদা দিয়েছি। এখন এই বন দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে এটা ব্যাপারে একটু বলেন। আসলে মাননীয় সদস্য রঞ্জিত বাবুর যেটা প্রশ্ন, এটা মাননীয় মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য দপ্তরের অধীনে। তবে আমি যতটুকু জানি এটা প্রাইমারি হেলথ সেন্টার বোধ সেখানে হচ্ছে পাশে, কিন্তু এটা অনেক দূরে রয়েছে। এটা মাননীয় বিধায়কও আছেন খয়েরপুর বিধানসভা কেন্দ্রে। এটা চতুর্থ দেবতার মন্দির প্রাঙ্গণে নয়, এটা অনেক পেছনের দিকে। আমিও ছিলাম ইনগরেশনে, মাননীয় মুখ্যমন্ত্রীও ছিলেন। এটার সঙ্গে এটা রিলেটেড নয়, এটাতে কোনো হ্যাম্পার হবে না। যে টাকা খরচ করে সেখানে নতুন করে পরিকাঠামো গড়ে তোলা হবে, তাতে করে মানুষ যে রাস্তায় হাসপাতালে যারা যাবে সেটা অন্য রাস্তায় যায়, এটা একটা অন্য রাস্তায় রয়েছে, আর মন্দিরে আলাদা রাস্তা রয়েছে। রতনবাবু বলবেন কিছু? বলুন। ঘটনাটা একটু মিসগাইড করেছে কেউ। এখানে যে দূরত্ব থাকা উচিত, প্রাইমারি হেলথ সেন্টারটা হওয়াতে এই খাটছি মেলা উৎসবে প্রায় 20 লক্ষের উপর লোক আসে। এমনিতে এটা প্রয়োজন, এখানে একটা প্রাইমারি যাতে চিকিৎসার ব্যবস্থা থাকে, অ্যাম্বুলেন্স থাকে, সে সমস্ত ব্যবস্থা, বেড থাকে, অক্সিজেন থাকে, সেই সমস্ত ব্যবস্থা সেখানে রাখা হয়েছে। এবং যেই দূরত্ব সরকারি ভাবে থাকা উচিত সেই দূরত্ব আছে। আর এটার ফেস কিছু নষ্ট হবে না, বা এটার সারাউন্ডিং অক্ষতই থাকবে। মন্দিরের সৌন্দর্য, পবিত্রতা কোনোটাই নষ্ট হবে না। ঠিক আছে, তাহলে ঠিক আছে। এখন আমি বন দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করে বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতি অপারক হন, তাহলে তিনি আমার পরবর্তী তাই জানাবেন যে ঋতুনবী বিষয়ে বিবৃতি দিতে পারবেন। আজকে সব দিয়ে দিচ্ছে, প্রিপেয়ার সব। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি উত্তরটা আজকেই দেব। কারণ একটা জিনিস হলো, লাস্ট ডেতে যাই আমরা করি, এটা একদম ভঙ্গিমাই যদি বলতে হয় পুরালি বলার কোনো সুযোগ থাকে। মাননীয় সদস্য শ্রী শম্ভুলাল চাকমা মহোদয় যাতে এনেছেন এখানে,
রাজ্যে আরো বেশি করে বনায়ন সৃষ্টির অগ্রগতি সম্পর্কে। ফরেস্ট is a complex ecosystem and the most versatile renewable resource providing wide range of economic, social, ecological and cultural benefits and services. আমাদের রাজ্য ত্রিপুরায় 60% of the total land is under forest cover. এটা most of the people we know, এবং এই যে বিশাল একটা বনাঞ্চল ত্রিপুরায়, দেশের অন্যান্য প্রান্তে কিন্তু সেটা নেই। আমি যেটা এখানে তথ্য পেয়েছি, এই তথ্যের মূল্যায়ন বলবো, এটা আমার দপ্তরের তথ্য না, এই তথ্যটা হচ্ছে ইন্ডিয়ান স্টেট অফ ফরেস্ট রিপোর্ট, ISFR এর রিপোর্ট। তাতে বলা হয়েছে যে আমাদের রাজ্য ত্রিপুরা সারা ভারতবর্ষের মধ্যে বনাঞ্চলের মধ্যে we have only 0.32% of the total forest coverage in the country. খুব ছোট্ট, not even 1%. কিন্তু ত্রিপুরায় কার্বন ক্যাপচারের যে পাওয়ারটা, I'm sure one of our CMmost member in the house, Sudhir Rai Barmanji, will know about it. Je, last time also he questioned about the trees, felling of trees in Tripura. এই বিষয়ে উনি প্রশ্ন করেছিলেন, and I am happy to reply in the house today যে কার্বন স্টকের যে পরিমাণ ত্রিপুরায় at this point of time is 74.97 million ton, যেটা কার্বন ডাইঅক্সাইড কে অ্যাবজর্পশন করার ক্ষেত্রে যদি আমি পরিমাপের সংখ্যাটা বলি, 272.14 মিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইডকে ক্যাপচার করে পরিবেশকে বেশি করে অক্সিজেন সাপ্লাই দেওয়ার ক্ষেত্রে কাজ করছে। And our tiny state of Tripura, দেশের 1.02%, 1.02% of কার্বন স্টক ভারতবর্ষের মধ্যে আমরা কন্ট্রিবিউশন করছি। এবং এইটা করতে গিয়ে 2018-19 সাল পর্যন্ত এই রাজ্যে বন দপ্তরের উদ্যোগে বনভূমিতে আমরা 56,110 হেক্টর ট্রি প্লান্টেশন করেছি, 1,839 কিলোমিটার রাস্তার পাশে বৃক্ষরোপণ এবং প্রায় 1224 কিলোমিটার নদীর তীরে বৃক্ষরোপণ করতে পেরেছি। পাশাপাশি বন দপ্তর 1277টি চেক ড্যাম তৈরি করে বনভূমি এলাকায় যেন ট্রিজ এন্ড প্ল্যান্টস এগুলো বেঁচে থাকতে পারে তার জন্য এই চেক ড্যাম গুলো তৈরি করেছে। ISFR আর একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট দিয়েছে, তাতে বলেছে যে আমাদের ত্রিপুরায় যে বাঁশ চাষের পরিমাণকে নিয়ে দারুণভাবে এখানে উল্লেখ করেছে। 2017 সালের যে সেন্সাস, সেই রিপোর্টে বলেছে ত্রিপুরায় 3,617 বর্গ কিলোমিটার এলাকায় ব্যাম্বু প্লান্টেশন ইতিমধ্যে আছে, এবং 2021 সালে এটা বেড়ে গিয়ে 4,201 স্কোয়ার কিলোমিটার এরিয়াতে বাঁশ চাষ হচ্ছে। These are really the good work of Forest Department. Before my taking over of the department,
এই কাজগুলো তখনও হচ্ছিল, এবং দিস টাইম আফটার আই হ্যাভ টেকেন ওভার 9,860 হেক্টর ডিগ্রেডেড ফরেস্ট ল্যান্ড যেখানে আছে সেখানে আমরা ইতিমধ্যে প্লান্টেশন করছি, এবং ফর নেক্সট ইয়ার মার্চের পরে যেটা হবে এখনো হয়নি, we have decided at least we should be taking plantation drive in at least 7,000 hectare more area in this state. এখানে we want to tell the house যে আগামী 10 বছর বা 15 বছরের মধ্যে ত্রিপুরায় যেখানে ডিগ্রেডেড ফরেস্ট ল্যান্ড আছে সেগুলোকে কভার করে at least we can declare that yes, we have completed the plantation, এবং এই প্লান্টেশন গুলোকে রক্ষা করে রাখাই ফরেস্ট ডিপার্টমেন্টের দায়িত্ব হবে। আই নো ইট ফর শিওর, এই দপ্তর হাতে নেওয়ার পর আমি দেখেছি যে এখনো বনদস্যুরা কিন্তু গাছ কাটছে এবং বেআইনি ভাবে সেগুলোকে পাচার করছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এবং যতজন ফরেস্ট গার্ড থাকা উচিত, ফরেস্টার থাকা উচিত, এবং জনগণের সহায়তা থাকা উচিত আমাদের দপ্তরের সঙ্গে, সেগুলো যদি আমরা না পাই, আই এম শিওর ইন ডেজ টু কাম যত প্লান্টেশন হোক না কেন ত্রিপুরায়, এই চোরাচালান কারবারিদের হাত দিয়ে আমাদের ত্রিপুরার বন কিন্তু ধ্বংস হয়ে যাবে। That is why I have discussed in the cabinet also that the recruitment of forest guard to be taken urgently, এবং ত্রিপুরা স্টেটস রাইফেল at least বন দপ্তরের কাছে মিনিমাম 50 TSR রাইফেল জওয়ান আন্ডার এভরি ডিএফও এই টহলদারির ব্যবস্থার জন্য যেন দেওয়া হয়, তার জন্য আমি স্বরাষ্ট্র দপ্তরকে ইতিমধ্যেই জানিয়েছি। ওয়ান্স ইট কামস, এই বনাঞ্চলগুলো আমরা রক্ষা করতে পারবো, যত প্লান্টেশন আমরা করছি এগুলোকে বাঁচিয়ে রাখতে পারবো, এবং আমরা চেষ্টা করছি যে থ্রু অল আওয়ার এক্সটার্নাল এইডেড প্রজেক্ট, ইন্দো জার্মান বা জাইকা, এই সমস্ত প্রকল্পের মাধ্যমে যেখানে আমাদের সুযোগ আছে সেখানে আমরা প্লান্টেশন করব। এন্ড অ্যাজ পার দি ফিগার, ডিগ্রেডেড ওপেন ফরেস্ট ল্যান্ড এখনো মানে দেয়ার আর মিডিয়াম ডেন্স, এগুলোকে বাদ দিয়ে একদম টোটাল ওপেন যেখানে একদম খালি, এটাকে অন্তত 2040 বর্গ কিলোমিটার এরিয়া এখনো আছে। এটাকে বিশেষ জোর দিয়ে আমরা প্লান্টেশন করে সেখানেও যেন ডেন্স ফরেস্ট সৃষ্টি করা যায় তার উদ্যোগ আমরা হাতে নিয়েছি। এন্ড আই এম শিওর ডেজ টু কাম 2025-26 আমরা আরো বেশি করে ফরেস্ট ডিপার্টমেন্টের বিভিন্ন প্রকল্প যেন এগিয়ে নিয়ে যেতে পারি, তার জন্য দপ্তরের সেক্রেটারি বা আমাদের বিসিসিএফ অফ সিএফ সিসিএফ টেরিটোরিয়ালদের সাথে বৈঠক করে আরো জোরদার কাজ করার চেষ্টা আমরা করছি। এবং মাননীয় সদস্য শম্ভুলাল মহোদয় যে বিষয়টা এনেছেন আমি ওনাকে ধন্যবাদ জানাই, কারণ ফরেস্ট ডিপার্টমেন্ট ইজ এ রেজিমেন্টেড ডিপার্টমেন্ট, পিপল ডোন্ট নো মাচ অ্যাবাউট দি ফরেস্ট ওয়ার্ক। ওই ডিপার্টমেন্টের ভেতরে কি কাজ হচ্ছে, কত কি হচ্ছে, এগুলো কিন্তু সাধারণ মানুষের জানা থাকে না। And by this calling attention, I got an opportunity to reply in the house যে আমরা কি কি কাজ হাতে নিয়েছি, এবং আমরা দেখেছেন আপনারা last year itself almost 6 lakhs plantation in a single day আমরা করেছি। তারপরেও মোর যেখানে যেখানে আমাদের নার্সারি আছে এগুলোকে বিভিন্ন সংস্থাকে, প্যারামিলিটারি ফোর্সেস, স্টেট পুলিশ, বিভিন্ন এনজিওদের মাধ্যমে আমাদের এখানে মাননীয় সদস্য এবং প্রাক্তন স্পিকার উনি আছেন, ওনাকেও আমি 15,000 সিডলিং সাপ্লাই দিয়েছি। এভাবে many of our honorable MLAs, they approached to me and I have given them and more nurseries, seedling samplings,
যেখানেই দরকার আপনারা লিখবেন উইল সাপ্লাই। সো এইটুকু বলেই আমি আমার উত্তর দেওয়া শেষ করছি। ধন্যবাদ। পয়েন্ট অফ ক্লারিফিকেশন স্যার, আমি মাননীয় অধ্যক্ষ মহোদয়ের মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাতে চাই। বনভূমি রক্ষার্থে এবং নতুন বনায়ন সৃষ্টির ব্যাপারে উনি আমাদেরকে যে তথ্যটা দিয়েছেন, সেটা দপ্তরের যে উদ্যোগ, সেই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয় এবং আমাদের রাজ্যের বনভূমি রক্ষার্থে, জৈব বৈচিত্র্য রক্ষার্থে, আমাদের ইকোসিস্টেমকে সম্পূর্ণরূপে রক্ষা করার জন্য এই ধরনের উদ্যোগ খুবই জরুরি বলে আমি মনে করি। এখানে আমরা গত 5 জুলাই 6 লাখের উপরে একসাথে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে চারা রোপণের একটা কার্যক্রম আমরা দেখার সৌভাগ্য হয়েছিল সবার, যেটা খুবই জরুরি। এখানে আমি বনায়ন সৃষ্টির অগ্রগতি সম্পর্কে এই বিষয়টা আনার ব্যাপারটা বা তার কারণটার ব্যাপারে আমি যেটা বলতে চাই, সেটা হচ্ছে আমরা বিশেষ করে যারা পাহাড় এলাকা থেকে বিলং করি, আমরা কি দেখতে পাচ্ছি বর্তমানে যে পানীয় জলের ব্যবস্থা করার ব্যাপারে সরকারের যে জল জীবন মিশনের যে উদ্যোগ, সেই উদ্যোগ যখন আমরা ইমপ্লিমেন্টেশন করতে যাচ্ছি, বোরিং করার পর, খনন করার পর দেখা যাচ্ছে কয়েক হাজার ফুট নিচে গিয়েও কিন্তু জল পাওয়া যাচ্ছে। অর্থাৎ ভূগর্ভস্থ অঞ্চলে মাটির নিচে জল ধারণ ক্ষমতা এবং জলের যে লেয়ারটা, জলের যে স্তরটা, সেটা পূর্বের তুলনায় যখন 10-15 বছর আগে বা এর আগের সময়ের কথা যদি আমরা বলি, সেই সময়ের তুলনায় এখন কিন্তু জলের স্তরটা অনেকটা নিচে নেমে গিয়েছে। যার কারণে আমরা ইচ্ছা করলেও সরকারের তরফ থেকে কিন্তু সেখানে সে সমস্ত জায়গাগুলিতে জলের ব্যবস্থা বা জলের যোগান করতে পারছি না। টিউবওয়েলের যে সুবিধা, সেই সুবিধাটা আমরা তাদেরকে উপলব্ধ করাতে পারছি না। এখানে আমি মনে করি আমরা যদি বনায়নটা সেই পাহাড়ি এলাকাগুলোতেও যদি আমরা নজর দিই, শুধুমাত্র রাস্তার দুপাশ, নদীগুলির এই সাইড, ওই সাইড, বোর সাইড বা আরো অন্যান্য জায়গায় এই বনায়নটা যদি শুধুমাত্র এই সমস্ত জায়গাগুলিতে নির্দিষ্ট না রেখে আমরা একদম ডিপ ফরেস্ট যেখানে রয়েছে, সাপোজ আমাদের ভারত বাংলাদেশের যে বর্ডারটা, সে বর্ডারের পাশাপাশি যে সমস্ত বনায়নগুলো রয়েছে, বনাঞ্চলগুলো রয়েছে, সেই সমস্ত জায়গাগুলোতে যদি আমরা ডিপার্টমেন্টের তরফ থেকে একটা উদ্যোগ নিতে পারি, তাহলে আমি মনে করি রাজ্যবাসীর কল্যাণ হবে এবং পৃথিবীর যে যে একটা পরিবেশ রক্ষার্থে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বন, সেই বনের গুরুত্বটা আমরাও অনেকটা একটা ভাগিদার হতে পারবো, অংশীদার হতে পারবো। এরপরে যে বিষয়টা আমি বলতে চাই, সেটা হচ্ছে গত বন্যার কথা যদি আমরা বলি, গত বন্যাতে কিন্তু অনেক প্রচুর জীবন হানি হতে আমরা দেখেছিলাম। সরকারি হিসাবে সম্ভবত 50-এর অধিক, 30-এর অধিক, না 4 জন। আচ্ছা, এই যে বন্যা, অনেকে আমরা স্বীকার করেছিলাম যে প্রত্যেকে এই ধরনের বন্যা পূর্বে কেউ দেখতে পাই। এই বন্যার কারণ পেছনেও কিন্তু বনভূমি ধ্বংসের একটা কারণ গাছ কিন্তু আমরা জানি গাছের যে শেকড়টা জলটাকে ধরে রাখে, জলটাকে যখন ধরে রাখে মাটির যে জল ধারণ ক্ষমতা সেটাও রক্ষা হয়, সবকিছু রক্ষা হয় এবং জল উপরে বেশি পরিমাণে ভেসে যাওয়ার প্রবণতাটা কম দেখা যায়। এক্ষেত্রে বন্যা রোধ, তারপরে ভূমির জলস্তরের যে একটা পজিশন থাকা দরকার সেটা রক্ষার্থে সবকিছুর জন্য বনভূমির নতুন ভাবে সৃষ্টি করা দরকার। আর মিজোরামের একটা উদাহরণ আমি এখানে আনতে চাই, সেটা আমি গত বছর মিজোরামে গিয়ে একটা অভিজ্ঞতা অর্জন করলাম, সেটা শেয়ার করতে চাই এই পবিত্র হাউসে। সেটা হচ্ছে বনভূমির একটা অংশকে সরকারের তরফ থেকে স্ট্রিক্টলি বলে দেওয়া হয় যে এখানে বাঁশকুড়ুল কাটা যাবে না, গাছ কাটা যাবে না, অন্তত পক্ষে এই বছর থেকে এই বছর পর্যন্ত একটা লিমিট সময়ের একটা তারা দিয়ে দেয় সরকারের তরফ থেকে। সেই সমস্ত জায়গাগুলোতে পাবলিক যদি চায় তাহলে সেখানে গাছ কাটতে পারে না, বাঁশকুড়ুল নিতে পারে না। আমরা জানি ট্রাইবেলরা বাঁশকুড়ুল পছন্দ করেন, এখানে 30% পপুলেশন কিন্তু বাঁশকুড়ুলের প্রিয়, মানে যারা। এরপরে নন ট্রাইবেল যারা, তারাও কিন্তু এখন বাঁশকুড়ুল অনেকটা ঘরের মধ্যে, মেনুর মধ্যে রেখে দেয়। কাজে এই জিনিসগুলো যদি আমরা সামাজিক ভাবে যদি অ্যাওয়ারনেস সৃষ্টি করতে পারি,
তাহলে আমি মনে করি রাজ্যের জন্য কল্যাণ হবে, জনগণের কল্যাণ হবে, পরিবেশ রক্ষার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ধন্যবাদ। আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে আবারও আপনার মাধ্যমে স্যার ধন্যবাদ জানাতে চাই। সুন্দর ইনফরমেশন আমাদেরকে দিয়েছেন রাজ্যবাসীর কল্যাণে। উনি একজন ডাইনামিক এনার্জেটিক মিনিস্টার, খুব এক্সপিরিয়েন্স মিনিস্টার। রাজ্যবাসীর দৃঢ় বিশ্বাস উনি বন দপ্তরকে এগিয়ে নিয়ে যাবেন এবং রাজ্যের কল্যাণে কাজে লাগাবেন। থ্যাংক ইউ। I'll just speak only one line. মাননীয় সদস্য না, ক্লারিফিকেশন না, এখান থেকে আমি পয়েন্ট অফ ক্লারিফিকেশন পেয়ে গেছি একটা যে এটা বাস্তব যে ক্যাচমেন্ট এরিয়া, আই রিমেম্বার আই হ্যাভ অলরেডি স্পোকেন ইন দিস হাউস অ্যাবাউট দি ক্যাচমেন্ট এরিয়া। এই যে ফ্লাড গুলো হচ্ছে, ক্যাচমেন্ট এরিয়া জল ধরে রাখার ক্ষমতা হারিয়েছে বলেই ফ্লাডটা হয়েছে। So the good news is Forest Department already got an approval from the World Bank. The name of the project is Element Project. যে প্রজেক্টের কাজই হবে landscape based approach and the work will be catchment area treatment. So huge কাজ হবে in the next 5 years. আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের কাজই হবে জল ধরে রাখার যে ক্ষমতা তৈরি করার জন্য। And then for the information of the house, আমি বলছি যে যে সমস্ত জায়গায় এই ডিপ ফরেস্ট এরিয়াতে ডিফরেস্টেশন হচ্ছে, এইগুলোকে সার্ভে করার জন্য অত্যাধুনিক ড্রোন ক্যামেরা ক্রয় করা হবে ইন দ্য নেক্সট মেবি 1 month। অলরেডি টেন্ডারিং হয়ে গেছে। এগুলো আসলে পর with the help of the drone camera itself will be surveying the area এবং সেগুলোকে আবার পুনরায় উজ্জীবিত করার আমরা চেষ্টা করব। থ্যাংক ইউ। Now, laying of the parts on the table of the house. Now the business of the house, the copy of the audit report of Samagra Shiksha Tripura for the period ended 31st March 2023 on the table of the house. Now I request the Honorable Chief Minister to lay a copy of the above mentioned audit report on the table of the house. Honorable Speaker, sir, I hereby give notice of my intention to lay a copy of the audit report of Samagra Shiksha Tripura 2022-23 as required under section and provisions of rules 242 in bracket 2 and in bracket 4 of general financial rules of GFR 2017 on the table of the house. Now the business before the house is laying a copy of each. Number 1, the Tripura State Goods and Service Tax Amendment Rule 2024. Number 2, the Tripura State Goods and Service Tax Second Amendment Rules 2024. Number 3, the Tripura State Goods and Service Tax Third Amendment Rules 24. And number 4, the 17 numbers notification issued under the Tripura State Government and Services Tax Act 2017, Tripura Act number 9 of 2017. During the period from 01/07/2024 to 31/12/2024, অর্থাৎ 31 December 2024 on the table of the house. Now I request the Honorable Minister in charge of the Finance and Sector Department to lay a copy of each of the above mentioned rules and act on the table of the house. The Speaker, sir, I beg to lay a copy each of 1. The Tripura State Goods and Services Tax within bracket Amendment Rule 2024. Second, the Tripura State Goods and Services Tax within bracket Second Amendment Rule 2024. And third, the Tripura State Goods and Services Tax within bracket Third Amendment Rule 2024 and the 17 numbers notifications issued under the Tripura State Goods and Services Tax Act 2017 within bracket Tripura Act number 9 of 2017 during the period from 1/7/2024 to 13/1/12/2024 on the table of this August. Now the business before the house is laying a copy of the
annual report of the Tripura Electricity Regulatory Commission for the financial year 2023-24 on the table of the House. Now I request the Honorable Minister in charge of the Power and Sector Department to lay a copy of the above mentioned annual report on the table of the House. Sir, I hereby give notice of my intention to lay on the table of Tripura Legislative Assembly the annual reports of the Tripura Electricity Regulatory Commission of the financial year 23-24 as required under Section 135 of the Electricity Act 2003. Now the business before the House is laying a copy each of the annual report of the Tripura Tourism Development Corporation Limited for the financial year 2018-19 and 2019-20 on the table of the House. Now I request the Honorable Minister in charge of the Tourism and Sector Department to lay a copy each of the above mentioned annual reports on the table of the House. Honorable Speaker, sir, I do hereby issue notice of my intention to lay the annual report and audited accounts of Tripura Tourism Development Corporation Limited for the financial year 2018-19 and 2019-20 respectively on the table of the Tripura Legislative Assembly as required under Clause B of subsection 1 of Section 395 of the Companies Act 2013. Now the ঠিক আছে আমরা বলে দিলে আর তাহলে আর আপনি সময়টা কম নাই check. Tripura Industrial Development Corporation 2021-22 and 5th year annual reports. Small Industrial Corporation 2019-20. And third হচ্ছে the annual report, the Jute Mills Limited, 31st March 23. Now I request the Honorable Minister in charge. Honorable Speaker, sir, I hereby give notice of my intention to lay on the table of the Tripura Legislative Assembly the annual report of Tripura Industry Development Corporation Limited, Tripura Small Industry Corporation Limited, and Tripura Jute Mill Limited for the year 2021-22, 2019-20, and 31st March 2023. As required under Clause B of subsection 619A of the Company Act 1956. Thank you. Now the report, business report, laying a copy of audit channel, account channel, audit, 2012, 13, 13, 14, 14, 15, 15, 16, 16, 17, 17, 18, 18, 19, 19, 20, 20, 20, 21, 21, 22. Now I will request the Labour Minister, Social Minister. Honorable Speaker, sir, I hereby give notice my intention to lay on the table of the Tripura Legislative Assembly the annual report, audit report of the Tripura Building and Other Construction Work and Welfare Board for the period 2012 to 13 to 2021-22, required under Section 27(5) of the Building and Other Construction Workers Regulation and Employment and Conditions of Service Act 1996. Thank you. Honorable members are requested kindly to collect the copies of the audit report, Rules Act, annual reports, and report from the notice of the Tripura Legislative Assembly. Reporting of petitions. মাননীয় সদস্যবাবু জানাচ্ছি যে রাজ্যের 4টি বিধানসভা নির্বাচন কেন্দ্র অন্তর্গত জনবসতি এলাকার তরফ থেকে 4টি পিটিশন ত্রিপুরা বিধানসভা জমা দেওয়া হয়েছে। এই 4টি পিটিশনের বিষয়বস্তু সম্পর্কে সুপারিশ করেছেন বিলোনিয়া, বরজলা, যুবরাজনগর এবং চরিলাম বিধানসভা নির্বাচনী কেন্দ্রের মাননীয় সদস্য যথাক্রমে সর্বশ্রী দীপঙ্কর সেন, সুদীপ সরকার, শৈলেন্দ্র নাথ এবং সুবোধ দেববর্মা মহোদয়গণ। আমি বিধানসভার সচিব মহোদয় অনুরোধ করছি উল্লিখিত পিটিশন সম্পর্কে সভায় রিপোর্ট করার জন্য। Honorable Speaker, sir, under Rule 255 of the Rules of Procedure and Conduct of Business in the Tripura Legislative Assembly, I have to report in this House that 4 numbers of petitions signed by legal inhabitants of various areas under 35 Bilonia, 4 Barjala, 57 Jubrajnagar, 19 Choiram Assembly constituencies, and these are duly forwarded by Sri Dipankar Sen, Honorable Member, Sri Sudip Sarkar, Honorable Member, Sri Shwelendra Chandranath, Honorable Member, Sri Subodh Deborma, Honorable Member, relating to different types of construction works like roads, bridges, metalling and carpeting or paver blocks, widening and repairing, drain and side wall, and construction of school buildings, etc.
Thank you. মাননীয় সদস্যগণ, ত্রিপুরা বিধানসভা কার্যপরিচালনা নিয়মাবলী বিধির 257 নং ধারা বলে উল্লিখিত পিটিশন বলে বিবেচনা ক্রমে বিধি সম্মতি পরবর্তী পদক্ষেপ নেওয়ার উদ্দেশ্যে ত্রিপুরা বিধানসভা পিটিশন কমিটির কাছে প্রেরণ করছে। Discussion of the motion of the thanks to the address by the governor. সভা পরবর্তী কর্মসূচির জন্য মাননীয় রাজ্যপাল মহোদয়ের ভাষণের উপর ধন্যবাদ সূচক সম্পর্কে প্রস্তাব সম্পর্কে আলোচনা। ধন্যবাদ সূচক প্রস্তাবটি হাউসে গত 10 জানুয়ারি 2025 তারিখে উত্থাপন করেছিল পরিষদ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয় এবং প্রস্তাবটি সমর্থন করেছেন মাননীয় সদস্য তথা মুখ্য সচেতক শ্রীমতী কল্যাণী সাহা মহোদয়া। প্রস্তাবটি হল নিম্নলিখিত মর্মে ত্রিপুরার মাননীয় রাজ্যপালের নিকট সভা কৃতজ্ঞতা ব্যক্ত করা হোক যে 10 জানুয়ারি 2025 তারিখে মাননীয় রাজ্যপাল এই সভায় যে ভাষণ প্রদান করেছে তার জন্য ত্রিপুরা বিধানসভার সদস্যবৃন্দ গভীরভাবে কৃতজ্ঞ। এখন এই মান রাজ্যের ভাষণ ধন্যবাদ সূচক প্রস্তাব পাশাপাশি মান রাজ্যের ভাষণ নম্বর আমার সম্মতিক্রমে সংসদের প্রস্তাবগুলো আলোচনা শুরু হবে। আলোচনা করার জন্য মাননীয় সদস্যগণকে ওনাদের আলোচনায় অংশগ্রহণের নামের তালিকা আমার কাছে প্রেরণ করার জন্য অনুরোধ করছি। তবে সময় কিন্তু খুব সংক্ষিপ্ত। প্রথমে আমাদের পরিষদীয় নেতৃত্ব বলবেন, আপনারা বলবেন, এরপর আপনারা যারা বলবেন সময় বিবেচনা করে আমি চিন্তা ভাবনা করে বক্তব্য মাননীয় পরিষদ শুরু করব। না, আমার পরে ট্রেজারি বেঞ্চের একজন সমর্থন করছে, এরপর অপোজিশন সমর্থন করছে। স্যার, মাননীয় অধ্যক্ষ মহোদয়, ইংরেজি নববর্ষে হাউসের সবাইকে আপনাদের সহ রাজ্যবাসীকে অভিনন্দন জানাই। অধিবেশনের প্রথম দিন 10 জানুয়ারি 2025 তারিখ মাননীয় রাজ্যপাল মহোদয় যে ভাষণ এই সভায় প্রদান করেছেন, আমি তাকে পূর্ণ সমর্থন জানিয়ে কিছু বিষয় উত্তম করার চেষ্টা করছি। পাশাপাশি এই ভাষণের উপর 12 জন সদস্য মোট 57 সংশোধনী আছে, আমি এগুলি পড়েছি। এই সংশোধনগুলি বিরোধিতা করে এবং নতুন বছর সবাইকে স্বাগত জানিয়ে আমার বক্তব্য রাখছি। মাননীয় রাজ্যপাল ওনার ভাষণে 82টি প্যারা আছে ভাষণে, এবং রাজ্যপালের ভাষণে সরকারের কি কাজ করছে, প্রতিফলন কি, তা ভাষণে উল্লেখ করেছে। সরকারের নীতি কি, সরকারের দৃষ্টিভঙ্গি কি, সরকারের দিশা কি, এগুলি সবকিছু রাজ্যপালের ভাষণে রয়েছে। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, এই নীতি অনুসরণ করে আমাদের সরকার কাজ করে চলছে। রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা যে দিশা নিয়ে এগুচ্ছি সেটা ভাষণে উল্লেখ করেছে 4 নম্বর প্যারা, মূল বিষয়টা। অনেকগুলি প্যারা, 4 নম্বর প্যারা সেটা ধরেছে সরকারের বিষয় এবং ভাবনা। ভাষণের উল্লেখ করেছে সমাজের সকল অংশের মানুষের বিকাশ, রাজ্যের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে দেওয়া আমাদের সরকারের মূল লক্ষ্য। মাননীয় রাজ্যপাল যেখানে শেষ করেছে আমি সেই জায়গাতেই শুরু করছি। প্রধানমন্ত্রীর একটা উক্তি দিয়ে শুরু করছি। উনি বলেছেন আমরা সবাই একসাথে হাঁটবো, একসাথে চলবো, আমরা একসাথে ভাববো, আমরা একসাথে সমস্যার সমাধান করব এবং আমরা একসাথে দেশকে এবং রাজ্যকে এগিয়ে নিয়ে যাব। বিজেপির নীতি সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, আত্মনির্ভর ভারত। আমরা ত্রিপুরার ক্ষেত্রে বলছি আত্মনির্ভর ত্রিপুরা, অর্থাৎ কামিং টুগেদার, সিটিং টুগেদার, থিঙ্কিং টুগেদার। এই জিনিসটা নিয়ে চলতে হবে। আগের পুরনো ধ্যান ধারণা থেকে সরে যেতে হবে। কামিং টুগেদার, সিটিং টুগেদার এন্ড থিঙ্কিং টুগেদার, এই 3টা বিষয় নিয়ে আমাদের চলুন একসাথে চলি, একসাথে বসি, একসাথে চিন্তা করি। স্যার, বিজেপির 3 মন্ত্র, রাষ্ট্রবাদ, সুশাসন এবং অন্তোদয়ের উন্নয়ন। সামাজিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে যারা পিছিয়ে রয়েছে, বিশেষ করে তাদের উন্নয়ন প্রয়োজন। যাদের থাকার ঘর নেই, যাদের পরনের কাপড় নেই, যাদের বাড়িতে পানীয় জলের সুবিধা নেই, যারা দুবেলা খেতে পায় না, সেই সকল দরিদ্র নারায়ণ যারা, তারা আমাদের ভগবান মেনে কাজ করে। যতদিন না তাদের এই ব্যবস্থাগুলি হবে ততদিন পর্যন্ত আমাদের উন্নয়নের প্রচেষ্টা জারি থাকবে।
আমাদের কাছে পলিটিক্সটা হলো অন্যরকম। আমাদের কাছে পলিটিক্স ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট অফ সোশিও ইকোনমিক রিফর্মস। এই জন্য বিজেপি সরকার গঠন করতে চায় এবং সরকার যেতে চায়। আমাদের মন্ত্র হলো রিফর্ম, পারফর্ম এন্ড ট্রান্সফর্ম। বিরোধীদের প্রতি আমার আহ্বান থাকবে, কখনো জিতবেন, কখনো হারবেন, কখনো সম্মান পাবেন, কখনো অপমানিত হবেন, কখনো উপহাস পাবেন, কিন্তু নিজের আদর্শ নিয়ে লড়াই জারি রাখবেন। রাজনীতি হারজিত আছে, হারজিত অন্তিম কথা নয়। রিচার্ড নিক্সনের এক জীবনীতে একটা গুরুত্বপূর্ণ কথা রয়েছে, ম্যান ইজ নট ফিনিশড when he is defeated, but he is finished when he wins the battle. যুদ্ধক্ষেত্রে হারলেই সবকিছু শেষ হয়ে যায় না, সবকিছু শেষ হয় যখন যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায়। যদি আপনি নিজে আদর্শকে লড়াই রাখতে পারেন, তাহলে একদিন না একদিন আপনার ভালো সময় আসতেও পারে। তবে মনে রাখবেন, खुदा के द्वार में देर है अंदर नहीं, खुदा के द्वार में देर है अंदर नहीं। কিন্তু নেগেটিভ চিন্তাধারা থেকে সরে আসতে হবে, নতুবা একবারে হারিয়ে যাবে। দেশের বিজেপি একমাত্র রাজনৈতিক দল যারা মুক্ত কণ্ঠে ঘোষণা করে ন্যাশন ইজ ফার্স্ট। এই অনুযায়ী প্রথম দেশ, তারপর দল, তারপর ব্যক্তি। অন্য দলের প্রধানমন্ত্রী বলতো এটা আমাদের বন্ধু রাষ্ট্র, এটা আমাদের শত্রু রাষ্ট্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বন্ধু রাষ্ট্র, শত্রু রাষ্ট্র এরকম চিন্তা করেন না। এই ক্ষেত্রে ওনার স্লোগান কি? ওষুধ দীর্ঘ কুটুম্ব কম। সারা পৃথিবী আমার আত্মীয়। সুতরাং এই জন্য আজকে বিশ্বে গুরুর ভূমিকায় প্রতিষ্ঠা হতে চলেছে ভারতবর্ষ। ভারতবর্ষের সেনাবাহিনী পৃথিবীর তৃতীয় বৃহত্তম, তবু আমরা কোন দেশকে আক্রমণ করি না। তার কারণ এদেশ মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথের দেশ, এদেশ বিবেকানন্দের দেশ, এদেশ নেতাজি সুভাষচন্দ্র, এদেশ পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের দেশ, এদেশ শ্যামাপ্রসাদ মুখার্জির দেশ। এদেশে শান্তি বাণী ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। এদেশ সিবি রমন, সত্যজিৎ রায়ের দেশ, যাদের গানের প্রতিভা আলো সারা পৃথিবীতে আলোকিত করে রেখেছে। এদেশের মন কত উদার, তার সব থেকে বড় উদাহরণ মাদার টেরেসা। আর এই উদারতা আছে বলে 28টা রাজ্য এবং 8টা অঙ্গরাজ্য থাকা সত্ত্বেও ভারতবর্ষ এক এবং অভিন্ন। আমাদের বর্তমানে দেশে 3 ধরনের রাজনৈতিক দল আছে: পরিবারবাদে বিশ্বাসী, সন্ত্রাসবাদে বিশ্বাসী এবং রাষ্ট্রবাদে বিশ্বাসী। স্যার, সিপিএম হলো একটা পচাগোলা একটা পার্টি, কর্দমাত্র, নরঘাতী, একমাত্র চৌর্য কোনের আদর্শ। সিপিএম দলটি কোন মান সম্মান নেই। 34 বছর ক্ষমতা থাকার পর 7 বছরের মধ্যে পশ্চিমবঙ্গে বহু আসন সিপিএম পার্টি জামানত জব্দ হয়ে যায়। তাদের মান সম্মান বলতে কিছু নাই। ত্রিপুরায় 25 বছর ক্ষমতা থাকার পর বিজেপির এক ধমকে গটি বাটি বেঁচে পকার পার হয়ে যায়। স্যার, মেলা মাঠের তথাকথিত বিপ্লবীরা মানুষের স্বতঃস্ফূর্ততাকে, তার উচ্ছ্বাসকে সহ্য করতে পারছে না। ইন্ডিজোটের নেতারা সম্ভবত কাকেদের মতো কলরব করছে। এরা বর্তমানে রাজ্যের 3 নম্বর পার্টি। যেহেতু ক্লাসের 3 জন মাত্র ছাত্র, তাই বাই ডিফল্ট ওরা ছাগলের 3 নম্বর সন্তান এবং ব্যয় করে চক্কর কাটছে। সিপিএম বর্তমানে কোনো দলই নেই। স্যার, জুরাসিক পার্ক কি আছে? ওই পার্কে আজও কি সর্বশক্তিমান ডাইনোসর কি আছে? নেই। যদি বিশ্বাস করেন তাহলে সিপিএম আছে, এবং যদি সিপিএম কে বিশ্বাস করেন তাহলে কি ভূতকে বিশ্বাস করতে হবে। স্যার, ভূতকে বিশ্বাস করতে হবে। ওদের নিয়ম হলো মুখে মধু অন্তরে বিষ, এর নাম পলিটিক্স। এটা হলো সিপিএম এর আসল রাজনীতি। স্যার, ডক্টর হুমায়ুন আজাদ একজন সাহিত্যিক বলেছেন, স্যার, তথাকথিত অতি বিপ্লবীরা বেশি দিন বাঁচতে নেই, বাঁচলে তারা প্রতিক্রিয়াশীল হয়ে পড়ে। খুব গুরুত্বপূর্ণ কথা। তথাকথিত প্রতিক্রিয়াশীল অতি বিপ্লবীরা বেশি দিন বাঁচতে নেই, যদি বাঁচে তারা প্রতিক্রিয়াশীল হয়ে পড়ে। আমরা দেখতে পাচ্ছি এখানে। স্যার, পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে কমিউনিস্টরা, আর সবচেয়ে বেশি সত্য কথা বলে একটু অসত্য। পৃথিবীর আসছে পৃথিবীর সবচেয়ে বেশি অসত্য
কথা বলে কমিউনিস্টরা, আর সবচেয়ে সত্য কথা বলে মদ ছুঁয়ে পানশালা, মদ ছুঁয়ে পানশালা। স্যার, তার ত্রিপুরার কোন রাজ্যের মর্যাদা পেয়েছে 52 বছর চলছে। এর মধ্যে 5 বছর কংগ্রেস, মাঝে আরো 5 বছর কংগ্রেস জোট সরকার, বাকি 35 বছর সিপিআইএম, আর গত 60 বছর ধরে বিজেপি সরকার। 55 বছরের রাজনীতি জীবন আমার, 32 বছর বিধানসভা আছে। সচিনলাল সিংহ, সুকুমার সেনগুপ্ত, রাধিকা রঞ্জন গুপ্ত, প্রফুল্ল দাস, জিতেন চক্রবর্তী, দশরথ দেব, সুধীর রঞ্জন মজুমদার, সমীর রঞ্জন বর্মন, মানিক সর্দার, বিপ্লব দেব, প্রফেসর ডক্টর মানিক সাহা। এই 7 বছর বিজেপির শাসন, যে ব্যাপক উন্নয়নের কর্মযোগ্য চলছে তা কেউ অতীতে করতে পারে। এবার আমি বলবো কি কি করছে আজ, কেন এটা আজকে সত্যি আজ প্রমাণিত। মোদি হ্যায় তো, মোদি হ্যায় তো। স্যার, যেদিন 17-18 রাজ্যের জিডিপি, ওনারা আমার থেকে লেখাপড়া বেশি জানেন, 20 এখানে সবাই বেশি জানে, জিএসডিপি 17-18 বছর কত ছিল? 43,716 কোটি। এবং এখন জিডিপি কত? 91,224 কোটি। আগামী বছর 1 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে যাবে আন্ডার দ্য লিডারশিপ অফ ডক্টর মানিক সাহা। যার মাথা পিছু গড় আয় কত ছিল 17-18-তে? 1,444 টাকা। 23-24, আমি এটা 25-26 চলছে, 23-24 মাথা পিছু গড়ে দাঁড়িয়েছে 1,77,723 টাকা। আজকে এই জিনিসটা লক্ষ্য রাখলে বুঝতে পারবেন। স্যার, গ্রোথ রেট ত্রিপুরা নিশ্চয় আমাদের কাগজ থাকার কথা। গ্রোথ রেট ত্রিপুরার গ্রোথ রেট 23-24 কত রাজ্যের? 14.21%। আমাদের থেকে পিছিয়ে গ্রোথ রেট, আমি গ্রোথ বলছিলাম, গ্রোথ রেট 23-24 অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, কেরালা, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, রাজস্থান, উড়িষ্যা, পাঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, উত্তরাখণ্ড, দিল্লি, মেঘালয়, জম্মু কাশ্মীর, সব গ্রোথ রেট। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা সম্ভব হয়েছে। আজকে 10টি দেশের মধ্যে এখানে আছে স্যার জিডিপি কেন সম্ভব হয়েছে? জিডিপি অফ টপ 10 কান্ট্রিজ 2023-24। ইন্ডিয়াটা পরে বলবো। গ্রোথ রেট 24। চায়না 5.2%, আমেরিকা 2.5%, রাশিয়া 3.6%, জাপান 1.9%, কানাডা 1.2%, ফ্রান্স 1.1%, ইটালি 0.9%, ইউকে 0.1%, জার্মানি 0.2%। সবচেয়ে বেশি কে? চায়না 5.2%, ইন্ডিয়া 8.2%। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসলে এবার 24-25 রেফারেন্স আছে, দেখবেন, রেফারেন্স দেখবেন, আমি লিখে রাখুন। আরে রেফারেন্স দিচ্ছি তো, আমি ফন্ড ওরা করে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট কারেন্ট লাস্ট 5 ইয়ার্স, এটা আমরা দেখলে হয়ে যাবেন। আমার পয়েন্ট অফ অর্ডারটা হচ্ছে প্লিজ অথেন্টিকেট আর রেফারেন্সটা দিন। হ্যাঁ, ওয়ার্ল্ড ব্যাংক কনজিউমার প্রাইস ইনডেক্স পাবেন, আর রেফারেন্সটা দিন। ইট শুড বি লেড ইন দ্য টেবল অফ দ্য হাউস। ঠিক আছে, লেট করে দেবো, সবটা লেট করে দেবো। এবার এটা এবং আসুন 24-25 আরে দিচ্ছি, আরে আপনার সঙ্গে বলবো না, আমি আপনার সঙ্গে বলবো। 24-25 এটা 23-24 কথা বললাম। 24-25 চায়না 5.0%, আমেরিকা 2.6%, রাশিয়া 3.2%, জাপান 0.7%, কানাডা 1.3%, সবগুলি বললাম না। ইন্ডিয়া 7.0%। এই যদি চলতে থাকে পৃথিবী জুড়ে যুদ্ধকালীন পরিস্থিতি, সবকিছু অর্থনৈতিক মন্দা চলছে সারা পৃথিবীতে, দ্রব্যমূল্য বৃদ্ধি, তা সত্ত্বেও ভারতের আর্থিক ক্ষেত্রে বৃদ্ধি ব্যাপক হারে বেড়েছে এবং এটা সম্ভব হয়েছে মোদীজির বিদেশ নীতির কারণে। এবং আজকে এই জিনিসটা কিভাবে এগোচ্ছে, আজকে পৃথিবীর যত
যত উন্নত রাষ্ট্র আছে সব আজকে দেশকে, এই দেশের প্রতি ঈর্ষা তাদের জেগে উঠেছে। স্যার আজকে ভারতের সাফল্য কেন আমরা পাচ্ছি ত্রিপুরা? ওই যে বলছে ডাবল ইঞ্জিন ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড টেকনোলজি, ডিজিটাল ইন্ডিয়া ওয়ার্ল্ডের মধ্যে ফার্স্ট গ্লোবালি ইন্ডিয়া, সেকেন্ড চায়না, থার্ড আমেরিকা, ইউপিআই ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস ফার্স্ট গ্লোবালি ইন্ডিয়া, সেকেন্ড চায়না, থার্ড ইউএসএ, অ্যাফোর্ডেবল ডাটা অ্যাক্সেস ফার্স্ট ইন্ডিয়া, সেকেন্ড চায়না, থার্ড ইউএসএ, রিনিউয়েবল এনার্জি আমরা থার্ড, ফার্স্ট চায়না, সেকেন্ড, যেটা ফার্স্ট আমরা বলবো সেটা থার্ড, এটা বলবো। International Solar Alliance, first globally, second USA, third China. Space exploration, ISRO achievements, fourth Tamra, first USA, second Russia. Land services, PSLV, third globally, first USA. Financial industry, first globally. Democratic governments, first globally. আজকে এই হাউসে রঞ্জিত দেববর্মা বিপদে ছিল। এই দেশের গণতন্ত্র কত শক্ত আমি এখানে দাঁড়িয়ে দেখছি, এত সুন্দর পয়েন্ট অফ ক্লারিফিকেশন। আমার প্রথম জীবনে এমএলএ ছিলাম, আমি এত গুছিয়ে বলতে পারি নো দা পয়েন্ট, এটা বলে ডেমোক্রেসি। আমাদের দেশের গণতন্ত্র কত শক্তিশালী আজকে এখানে মানুষের জন্য কথা বলছে, এবং কোথায় কোথায় বর্ডার ঘুরে সমস্ত মানুষের দুঃখ কষ্ট করছে, এটি হলো ডেমোক্রেসি। এবং আমাদের ডেমোক্রেটিক গভর্নমেন্ট ফার্স্ট গ্লোবালি, ই গভর্নেন্স initiatives third globally, information technology first globally, sustainable agriculture crop production first globally, organic farming innovation fourth globally, global health contribution first globally, education and skill third globally, renewable energy third globally, leadership in climate negotiation fourth globally, road connectivity আজকে খুব সুন্দর লেগেছে। আগেও তো হাউস বিধানসভা আসতাম, সব জাতীয় সড়কের কথা বলছে। আগে বলছে একটা গলি হলে একটা পিচ করে দাও, আজকে জাতীয় সড়ক যানবাহনের কথা বলছে। কেন বলছে একটু পরে আসছি। রোড কানেক্টিভিটি ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড, ফার্স্ট ইউএসএ, থার্ড চায়না, ফোর্থ ব্রাজিল, ফিফথ রাশিয়া। আজকে রেলওয়ে কানেক্টিভিটি ফোর্থ আমরা, এয়ার কানেক্টিভিটি সেভেন্থ গ্লোবালি, ওয়াটার কানেক্টিভিটি ফিফথ গ্লোবালি, industry growth fifth globally, education system third globally, IT sector first globally, economic front fifth globally. আজকে দেশ কিভাবে এগোচ্ছে, এবং এটা সম্ভব হচ্ছে দামোদর সরকারের সময়। নতুন নতুন উদ্ভাবনী কাজে, মেধার বিকাশে পৃথিবীর 131 দেশের মধ্যে 40তম স্থান রয়েছে। 2014 সালে আমাদের অবস্থান ছিল 81তম স্থান। শিক্ষার উন্নয়ন সাথে আমরা প্রতিবেশী বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, মায়ানমার সবকিছুকে পিছনে ফেলে এগিয়ে যেতে সক্ষম হয়েছে। বিশ্বের 83 দেশের পিছনে ফেলে আমাদের এগিয়ে চলার ইতিহাস রয়েছে। বিশ্বের স্বাস্থ্য সূচকে এই জিনিসগুলো কি আচ্ছা এই বইয়ের মধ্যে তো নাই, ভাষার মধ্যে এগুলো কি আসছি ইনভেস্ট করার জন্য স্যার? তাহলে ইন্ডিয়া আমরা সমর্থন করি। আচ্ছা দেখেন, আচ্ছা ঠিক আছে আপনারটা আপনি বলেন স্যার। আচ্ছা ঠিক আছে স্যার। আমি আমার যখন 10-এ পড়ি তখন কমিউনিস্টরা বলতো, এই জায়গায় বলছি কেন আমাদের মূল মন্ত্র 3টা, রুটি, কাপড়া, মকান, অন্ন, বস্ত্র, বাসস্থান, পানীয় জল, বিদ্যুৎ, স্বাস্থ্য। কটা বাড়ি আছে গ্রামে? ত্রিপুরার গ্রামে কটা বাড়ি? 7,50,583। 7,50,530 পরিবার ত্রিপুরার গ্রামাঞ্চলে রয়েছে, শহর কথা বলছি না। কটা বাড়িতে পানীয় জল দিয়েছে? বাংলাদেশ 35 বছরে কংগ্রেসের সময় 24,502, 24,502, 3%। এখন আমরা দিয়েছি 7 বছরে 6,32,287।
কোথায় রুটি কাপড় মতান? এই যে কমিউনিস্টরা শুধুমাত্র ভাওতা দিয়ে 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 অল্প শেষ করে দিয়েছে। একটা পানীয় জল দিতে পারেননি। আরে ভাই, পানীয় জল তো দিতে ৩৫ বছর এর যে ক্ষমতায় ২৫/১০ পানীয় জল দিতে পারেনি। ২৪,০০০ বাড়িতে দিয়েছে। আর মানিক সরকারের এবং বিপ্লবের যে ৬ বছর ৬,৩২,২৮৭ মানিক সাহেব, ধন্যবাদ। নামে তো জমা না স্যার, শুধুই কেন সুদীপ বাবু, এই ন্যাশনাল এভারেজ কত? 72%, আমাদের কত? 84.27%। স্যার কি বলতো, আমাদের আমি গ্রামে যে মিটিং করি, কারা কারা সরকারি ঘরে বসে হাত তুলে তো দেখি, লাইন করে সবাই উঠায়। এই বামেদের আমলে কটা ঘর আবাসন জমি দিয়েছেন? ৮২,০০০, 2018 রাতে। এখন কত? সব গ্রাম মিলে ৪,৫৯,১৯৯ 7 বছরে কমপ্লিট হয়নি। 7 বছরে ঘর দিতে পারেন নাই। ভোট দিব আপনাদেরকে, মিছিল করতে পারবেন 15-20 জন 50 জন লইয়া, মানুষ দেবে না। দাদা, নারীর খবরটা আগেও বলছিলাম, গোপাল বাবু আর বিরোধী বাবু যখন বইয়ের আমার টাইমে বয়ও না, নতুন শিশু জন্মাইছে, নতুন শিশু জন্মাইছে, সিগারেটটা সরাই দিব। মানিক বাবু প্লিজ, মানিক সরকারের কইতাম এই হাউসের তৃণমূল করতো, তারপর আমার লোকে কংগ্রেস করতো। ওনারা আজকে কি দেখাই দিতেছে। আমার ওই যে বলছি 55 বছর রাজনীতি জীবনে এত ডেভেলপমেন্ট দেখিনি। স্যার 24 লক্ষ জানেন, অস্থির ধৈর্য ধরতে বাঁচা। আমার শরীর ভালো না, তারপরও শরীর ভালো না দেখা একটু ধৈর্য ধরতে। 24,76,000 মানুষ গোপাল বাবু, গ্রামে তো যান না আপনি। সুদীপ বাবু মাঝে মধ্যে যায়। 5 কেজি করে প্রতি মাসে ফ্রি চাল পাচ্ছে 24,76,000 মানুষ। চিন্তা করা যায়। এবং এছাড়া 1,11,305টা পরিবার 35 কেজি করে ফ্রি চাল পাচ্ছে। মোদিজির প্ল্যান কি? স্যার মোদিজির প্ল্যান হলো, আমি চাল দিচ্ছি, তুমি কিন্তু স্বাবলম্বী হও। তুমি স্বাবলম্বী হও, পরে যেন তোমাকে যখন চাল বন্ধ হলে তুমি যেন নিজের পায়ে দাঁড়াতে পারো। কালকে স্যার স্বামীজির জন্মদিন গেছে। স্যার এরা বলতো এটা বদ্ধ পাগল। আজকে স্বামীজির মন্ত্রে সারা পৃথিবী চলছে, এবং ইন্ডিয়াতে একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি স্বামীজির কথা আত্মনির্ভর বলছে। পৃথিবীর সমস্ত সম্পদ যদি এখানে দেয় তাহলে পর্যাপ্ত হবে না যদি তাদেরকে আত্মনির্ভর না করে। এই বিজেপি চলছে। স্যার বড় কথা বলে, শুধু আপনিও পার্ট আছিলেন, আপনিও পার্ট ছিলেন, মন্ত্রী ছিলেন, শুধু এজেন্সির কথা বলছি, শুনবেন একটু। 9টা ভারতবর্ষ 15 রাজ্য যদি দেখাতে পারে, বহু দেখলাম দেশে খুঁজেন, দুনিয়া বুঝেন, 9টা সুপার স্পেশালিটি ব্লক, কার্ডিওলজি, সিটিবিএস, নেফ্রোলজি, ইউরোলজি, প্লাস্টিক সার্জারি, নিউরো সার্জারি, জিআই সার্জারি, নিউরোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি। ভারতবর্ষ 15 রাজ্যে একসাথে পেয়েছে কদিনে? কোনো চাইতে পারেনি। আপনারা সমাজ করলেন না কেন? ওই ডাবল ইঞ্জিন, তার নাম ওই ডাবল ইঞ্জিন। স্যার আসন সংখ্যা কত আসলো সুদীপ বাবু? আসন সংখ্যা কত আসলো জিবিতে? 727। এই কদিনে কত হয়েছে? 1413। এটা কিন্তু আমিও নোট পাওয়ার সময় আশ্চর্য গেলাম, কিভাবে সম্ভব? আজকে এমআইসিইউ, যেটাকে আইসিইউ বলে, 11 ছিল 23, ডায়ালিসিস ইউনিট 12 ছিল 29, 18,014 পর্যন্ত, 18 থেকে 24 পর্যন্ত পিজি আসন 25 থেকে 89, 18 থেকে 24 যেটা ইউজি মানে এমবিবিএস 100 থেকে 150। স্যার একটা ঐতিহাসিক মাইল ফলক। আজকে 23-এ 50টা আসন নিয়ে ডেন্টাল কলেজ করেছে। চিন্তা করা যায়? প্রতিষ্ঠানের এই
ডেন্টাল কলেজ খুলেছে। স্যার, পশ্চিম ত্রিপুরা আর কে নগরে অনেকের অভিযোগ থাকতে পারে, আমারও কিছু কিছু ডাউট ছিল এটা কেমন জানি হইব। মাল্টি স্পেশালিটি অ্যান্ড সুপার স্পেশালিটি আপনার প্রতিষ্ঠার জন্য সিটাকে আমরা লিজ দিয়েছি জায়গা, এবং এটা কারণে কারণে পেয়েছি। ওরা ত্রিপুরা করতে চাইনি, তো আগে গেছিল অন্য জায়গায়, দে আর নট সেফ দেয়ার। আজকে সেটা আমরা এখানে করছি। ধলাই জেলা হাসপাতাল কুলাইতে, গোমতী জেলা হাসপাতাল উদয়পুরে, দক্ষিণ জেলা হাসপাতাল শান্তিবাজারে, 3টা জায়গা, 3টা ট্রমা সেন্টার। আগে একটা ছিল, এখন ট্রমা সেন্টার করে দিয়েছে। উত্তর জেলা ট্রমা সেন্টারের কাজ শেষ, সেগুলো উদ্বোধন হবে। স্যার, গোমতী জেলা হাসপাতাল 50 শয্যা বিশিষ্ট মা ও শিশু হাসপাতাল স্থাপন করেছে। সাবরুম মহকুমা হাসপাতাল। রাজ্যপাল এই কথাগুলি বুঝাতে চাইছে কিভাবে ডেভেলপমেন্ট হচ্ছে। আর রাখেন না, 100 শয্যা বিশিষ্ট মহকুমা হাসপাতাল উন্নীত করা হয়েছে। সাবরুমে সোলান্টা লঙ্কা বেরি 50 থেকে 70 করা হয়েছে, এবং মহকুমা হাসপাতাল উন্নীত করা হয়েছে। 16টি নতুন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। সময়টা কত? অনলি 7 ইয়ার্স। সদীবাবু আমার সাথে আপনি এগ্রি করবেন, প্রচন্ড ভুল করেছে এই মন্ত্রিসভা থেকে চলে যাওয়া বা ছেড়ে দেওয়া। আমি রিয়েলাইজ করি আজকে ডক্টর আপনার কাছে থাকার কথা থাকতো না। আজকে স্যার শুনলাম তার বক্তৃতা দেয় ন্যাশনাল টুর্নামেন্ট অফ পিএম ডিফেন্স স্কিমের অধীনে ইন্টিগ্রেটেড রিহ্যাবিলিটেশন সেন্টার ফর ড্রাগ অ্যাডিক্টেড সিপাহীজলা পুনর্বাসন কেন্দ্র স্থাপনের জন্য টাকা দেওয়া হয়েছে। এসডিএমসি জিবি হাসপাতালে ওপিডি ব্লক এবং আইভিএফ কেন্দ্রের সাথে 227 মা ও শিশু কেন্দ্র এমসিএস 2 শাখা প্রতিষ্ঠা করা হচ্ছে। কমপ্লেক্স আগরতলা আইজিএম কমপ্লেক্সে আগরতলা গভর্নমেন্ট টেলিকম ভবনে B+G+7 এবং 2টা হোস্টেল বিল্ডিং, 100টা 250 বয়েজ, 250 গার্লস। জনআরোগ্য যোজনা কথা বলে পৃথিবীতে আছে কোথাও? তোমরা তো ভাই অনেক ইয়াং এনার্জেটিক, আমি না তো কম বুঝি। কোথাও স্বাস্থ্যের উপরে এত বড় বিরাট প্রধানমন্ত্রী আয়ুষ্মান যোজনা আছে কোথাও? পৃথিবীতে নেই। এবং এখানে 15,41,000 100% কমপ্লিট করেছে। 100% কোন স্টেট 100% করতে পারার জন্য অ্যাওয়ার্ড পেয়েছে। এবং শুধু এটা না, অ্যাওয়ার্ড গেছে তাদেরকে মুখ্যমন্ত্রী জনআরোগ্য যোজনা। আমাদেরই একমাত্র স্টেট আমার জানা মতো, এটা আমার কনফার্ম না, কেউ যারাই পিটিশন দেবে তারাই কিন্তু মুখ্যমন্ত্রী জনআরোগ্য যোজনা পাবে। এবং এই যে গত কয়েক বছরে 197 কোটি টাকা খরচ হয়েছে প্রধানমন্ত্রী জনআরোগ্য যোজনায়, এবং কতজন বেনিফিট পেয়েছে? 3,67,000 মানুষ এর বেনিফিট পেয়েছে। মুখ্যমন্ত্রী জনআরোগ্য যোজনায় এর মধ্যে কাভার হয়েছে 4,77,000 মানুষ, এবং 18,500 লোক বেনিফিট পেয়েছে 5,50,00,000। এবং দেশব্যাপী 30,000 হাসপাতালে, খুব ইম্পর্টেন্ট, 30,000 হাসপাতালে আপনি বেনিফিট পাবেন। মুখ্যমন্ত্রীটা পাবেন, প্রধানমন্ত্রীটা পাবেন। এবং ত্রিপুরা 134টা হাসপাতালে এই সুবিধা রয়েছে। স্যার, জাতীয় সড়কের কথা বলছে, আমার তো নিজেই ইচ্ছা হয় এত জাতীয় সড়ক, 2 লেন, 4 লেন তো ছিলই না। 2 লেনে কত করেছে? এত দীর্ঘ বছরে 99 কিলোমিটার, আর 7 বছরে কতটা কমপ্লিট? 409.25 কিলোমিটার। এবার আইন 2 লেন আরো চলছে 74.07 কিলোমিটার, 4 লেন চলছে 44.51 কিলোমিটার। টোটাল কস্ট 3,470 লেন। ডিপিআর ইন প্রগ্রেস 4 লেনের আরো 205 কিলোমিটার 0.50, এবং 4 লেন অফ ইস্টার্ন বাইপাস লেম্বুঝড় টু খয়েরপুর 10 কিলোমিটার, এটা ফিউচার প্ল্যান। 4 লেন অফ চম্পলনগর মুঙ্গিয়াকামি আম্বা
বাসা কুমারঘাট চোরাইবাড়ি 140 কিলোমিটার, 4 লেন আগরতলা আমতলী উদয়পুর মাথাবাড়ি 55 কিলোমিটার। আপনাদের সময় খরচ করেছেন 1128 কোটি। এই 7 বছরে খরচ হয়েছে 4679 কোটি। আরো 3443 কাজ চলছে এবং ফিউচার প্ল্যানিং হলো 16235 কোটি। ওই যে ডিমান্ড কেন করছে চতুর্দিকে, এখানে গিয়ে আমার জীবনে যতবার রাজনীতির কারণে কুমারঘাট, কমলপুর যেখানে যেতাম নাইটল করতে হতো, এখন ওখানে মিটিং করে এখানে এসে মিটিং করা যায়। স্যার এটা মাঝখানে একটু বলি, সিপিএম এর না করছিলাম, কংগ্রেস পার্টি সেই পার্টি ছিল বন্দে মাতরম বলত, ভারত মাতার জয় ধ্বনি দেওয়া। কংগ্রেস সেই পার্টি ছিল যারা রাম রাজ্যের স্বপ্নপ্তম দেখেছে। কংগ্রেস পার্টির সবচেয়ে বড় নেতা, সবচেয়ে বড় আইকন ছিলেন মহাত্মা গান্ধী, যার সমস্ত সভার আরম্ভ হতো রঘুপতি রাঘব রাজা রানী দিয়ে। এখন যা কংগ্রেস চলছে তা মহাত্মা গান্ধীর কংগ্রেস নয়, সেটা হলো সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। তারা হয়ে গেছে মোহাম্মদ আলী জিন্নাহ রাস্তা চলে গেছে, বাস্তব সত্য কথা। এবং এদের মধ্যে কোনো নেতা নাই দেশকে ভালোবাসে। সবার জানা উচিত রাম শুধু ধর্মের বিষয় নয়, রাম ভারতের সংস্কৃতি, সভ্যতা এবং সংস্কারের বিষয়। মনে রাখতে হবে রাম ভারতের আত্মা, সনাতন ধর্মের আধার। কেউ কেউ বলে রাম ছেড়ে দাও, রাম থেকে দূরে চলে যাও, সনাতন ধর্ম থেকে দূরে চলে আসো। এরা রাম মন্দিরের নিমন্ত্রণকে অবজ্ঞা করেছে। এমনই পাপ শ্রীকৃষ্ণ প্রস্তাব দিয়েছিলেন দুর্যোধন। যদি সে সময় শ্রীকৃষ্ণের প্রস্তাব মানত, মহাভারতের যুদ্ধ হয় না। আজকে পরিণাম কি হয়েছিল আমরা সব জানি। একটা সিরিয়াল এসেছিল বিক্রম বেতাল, যখন বেতাল, আরে ভাই শুনতে ভাই, যখন বেতাল বিক্রমের কাছে চাপতো তখন বিক্রম অতিবর্ষ হয়ে যেত। ওই সিরিয়ালে একজনই বেতাল ছিল, কিন্তু কংগ্রেস দলে অনেক উদাহরণটি শুনেন না স্যার, শোনার জন্য ধৈর্য রাখেন। স্যার কংগ্রেস দলে বর্তমানে সত্যিকারের কোন নেতা নাই। ওই সদস্যগুলো রয়েছে, গ্যাং রয়েছে, সমস্ত বেতালরা রাহুল গান্ধী কাঁধে চেপেছে। এবার ভাবুন রাহুল গান্ধীর কি অবস্থা চলছে। ভুলে গিয়া ক্ষমতার মসনদ হয়ে গেল তাদের কাছে। আজকে স্যার সবচেয়ে বড় সবচেয়ে বৃহৎ মহাকাব্য কোনটা জানেন? মহাভারত। আর গীতা হলো তার সারাংশ। আপনারা কাঁদছেন, গীতার সারাংশটা কি? যা হয়েছে তা ভালো হয়েছে, যা হচ্ছে তা ভালো হচ্ছে, যা হবে তাও ভালোই হবে। আপনাদের কি হয়েছে? আপনারা কাঁদছেন কেন? আপনি কি নিয়ে এসেছেন যে কাঁদছেন? আপনি কি সৃষ্টি করেছেন
যে নষ্ট হয়ে গেছে? আপনি যা নিয়েছেন এখান থেকে নিয়েছেন, আপনি সাথে কিছু আনেন। আপনার যা আজ আছে কাল তা অন্য কারোর ছিল, আর পরশু ওইটা অন্য কারো হয়ে যাবে। পরিবর্তন সংসার নেই। আজকে শুধু কান্নাকাটি করবেন না। এই রাজ্য থেকে আপনারা অনেক কিছু নিয়েছেন যা আপনাদের ছিল না এবং আপনাদের প্রাপ্য না। তাই আরো কিছু বছর চুপ থাকুন এবং জয় শ্রীরাম জপন। আজকে এটা রবীন্দ্রনাথ ঠাকুর কথা বলছিলেন স্পিকার সাহেব, তারা বলছে তুমি যতটা দেবে, তুমিও যতটা দেবে ঠিক ততটাই ফল পাবে। আমার কথা রবীন্দ্রনাথ বলছে তুমি যতটা দেবে। এই যে কান্নাকাটি করছেন, আগে যে সন্ত্রাসবাদ করছেন, উল্টাপাল্টা করেছেন, পাইতেছেন তখন ফিরত। কোনো কোনো জায়গাতে আপনাদের ধোঁয়ানি দেয়, মানি আমি না, এটা জানি দেবে, আপনি কিচ্ছু করতে পারবেন না। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে তুমি যতটা দেবে ঠিক ততটাই ফেরত পাবে, সেটা ভালোবাসা হোক বা কষ্ট, হয়তো অন্য কোনো নামে কিংবা অন্য কোনো খামে, কিন্তু ফেরত তুমি পাবে। কর্মফল কি বলেছে রতন দা আছেন এখানে, কর্মের বাধিকার মা ফল শিক্ষতা মা কর্মফলে হয়তো ঘুমা এর সঙ্গ হস্তকর নেই। কেউ কর্মফল ভুগতে হবে, কেউ আটকাতে পারবে না। প্রধানমন্ত্রী কেউ আটকাতে পারবে না। আপনি যা করেছেন, আমিও যদি অন্যায় করে থাকি আমার পিছনে বাঁশ আসছে, সুতরাং কিছু করতে হবে। আমার কথা না, গীতার কথা। আপনি কেউ আটকাতে পারেন না। শুধু একটা কাজ বলতে পারে কিছু, রাম নাম যদি জপে তাহলে যদি কিছু মনে হয়। স্যার আচ্ছা ঠিক আছে স্যার, আপনারা ক্ষতি করছেন, ঠিক আছে, আপনারা অনেক ক্ষতি করছেন। স্বামী বিবেকানন্দ বলেছেন আপনারা তো ভদ্রবেশী, কি বলুন, শয়তান কি আন্দোলন জানি না। অধর্মীর দ্বারা সমাজ যতটুকু খারাপ হয়, বা গান পাপি এবং মুখোশধারীদের দ্বারা যতটুকু খারাপ হয়, তার চেয়ে অনেক বেশি খারাপ হয় ধর্মগানীদের কারণে। যদি বিশ্ব দ্রোণাচার্য এবং কর্ণ অধর্মীদের প্রশ্ন না দিত, তাহলে মহাভারতের যুদ্ধ হতো না। অন্যটাকে অন্যায় বলবেন, ভালোটাকে ভালো বলবেন। স্যার আপনি বলছেন একটু স্যার, প্রধানমন্ত্রী কৃষি কিষাণ সম্মান নিধি আগে ছিল না, আগে কৃষিমন্ত্রী তো নেই। আমি ধন্যবাদ জানাই আমাদের ট্রেজারি মন্ত্রী। আজকে দেখলাম একটা নতুন জিনিস, যত মিনিস্টারের কাছে রেফারেন্স করলেন চটপট। আর ট্রেজারি মন্ত্রী পারফরমেন্স পাই, আমিও তো নতুন, আমি হাসি না, তোমরা মনে হচ্ছে আসছি বলছো। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় 18 কিস্তি কত টাকা এসছে? আমার কাছে এসছে, মাননীয় বাবুর কাছে এসছে না, ডাইরেক্ট ডিবিটি। কত লোক পেয়েছে কৃষক? 2,76,000 কৃষক। 790,53,00,000 টাকা পেয়েছে। আবার আস্তে আস্তে 19 সহায়ক মূল্যে দান আপনি বলেছেন, উনি বলেছেন, আমি বলেছি, করেছে ওরা। তাহলে বিজেপি সরকার পারে কেমনে? 25 বছর চিল্লাইছে যে দান কিনো। আজকে সহায়ক মূল্য দান করেছে এখন পর্যন্ত 1,08,000 কৃষক থেকে, এবং তাদের হাতে টাকা গেছে 399 কোটি। কৃষি যন্ত্রপাতি দিয়ে রেকর্ড যে কোনো সময় হোয়াইট পেপার দিতে আবার রেকর্ড আমার চাইব না ভাই, বুঝতে শুনে চাই আরো বেশি আইব। কৃষি যন্ত্রপাতি 198 কোটি কৃষি যন্ত্রপাতি চিন্তা করা যায়। কৃষি মার্কেট তৈরি, তাদের 5 বছরে মাত্র 20 কোটি খরচ করেছে। ডক্টর মানিক শাহ সরকার কত খরচ করেছে মার্কেটের জন্য? 168 কোটি। কৃষি ঋণ 3,72,000 কৃষককে কৃষি দেওয়া হয়েছে। বারবার তো বলি এদিকে চলে আসো, কেন বুঝো না? আমি তো বুঝে বলে বলছি।
ভুল করবা, যত থাকবা বুঝবা, যত থাকবা বুঝবা। কৃষকদের ঋণ দেওয়া হয়েছে 2025 কোটি। ফসল বীমা, আপনাদের সময় বীমা করলে কি লাগতো? 200 কোটি টাকা প্রিমিয়াম প্রতি টানিতে। আমরা এসে বললাম না না না, কৃষকরা করতে দিব, তারা দেবে মাত্র 10 টাকা, সরকার দেবে 210 টাকা। চিন্তা করা যায়। এবং আমরা 1,19,423 জন ক্ষতিগ্রস্ত কৃষককে এই বীমা সহায়তা পেয়েছে, 10 কোটি 16 লক্ষ। এটা আমরা আরো অন্যরকম চেষ্টা করছি, কারণ ইন্স্যুরেন্স কোম্পানির টাকায় অনেক সময় বেশি ক্রেডিট হয়। আমরা ভাবছি না, ডাইরেক্ট আমরা কৃষকদের দেওয়ার আমরা চিন্তা ভাবনা করছি, এখনো ক্যাবিনেটে যায়নি। মাটি পরীক্ষা, তোমার শরীর খারাপ হলে কোনদিন কংগ্রেস থেকে এই শব্দ শুনছি না, সয়েল হেলথ কার্ড দিতাম। সয়েল হেলথ কার্ড বুঝোনি তুমি? তুমি তো কৃষকদের কাছে যাও না। সয়েল হেলথ কার্ড, আমার শরীর খারাপ হলে ডাক্তার কাছে যায়, জমির শরীর খারাপ হলে কি বুঝবো? সয়েল হেলথ কার্ড, ওই তারা যাইয়া দিব। এবং 1,85,000 কৃষককে সয়েল হেলথ কার্ড দিয়েছে। এবং এফপিও ওই টাইম করবো গভর্নর বাস করতে 57টা এফপিও মার্কেটিং করার জন্য, মার্কেটিং কিভাবে তার জিনিস চলে যাবে। ফার্মাসিনারি ব্যাংক, উনি তো শিক্ষিত মানুষ, 8টা করছিল বামেদের আমাদের, আমরা করছি 352টা। ফার্মাসিনারি ব্যাংক কি অর্থ? 10 লক্ষ টাকার জিনিস দেবে, ওরা দেবে মাত্র 50,000, বাকি 9,50,000 আমরা। আজকে 2024 সালে আমার মৌসুমে রাজ্যের বাজেট থেকে 15 কোটি টাকা সহায়তা করেছে প্রদানের মাধ্যমে 92,052 হেক্টর জায়গায় MISCMP, এটা বুঝতে না, তুই বুঝতে না, এরা মাঠে যায়। MISCMP প্রকল্প দরকার, মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড প্রকল্প, এটা মধ্যে করেছে, চমৎকার ফলাফল এসেছে। রাজ্যে বর্তমানে 20,168 হেক্টর জায়গা জৈব ফসল করছে, জৈব চাষ, এবং এবছর আরো 6,500 হেক্টর করার পরিকল্পনা রয়েছে। আমাদের জায়গা কম, এটা আপনারা জানেন জায়গা কম, আমাদের খুব কম জায়গা। এর মধ্যে প্রোডাক্টিভিটি রেট ইন্ডিয়ার মধ্যে পশ্চিমবঙ্গ, আসাম আমাদের পিছনে, ইন্ডিয়ার মধ্যে 6th পজিশন। পাঞ্জাব প্রোডাক্টিভিটি রেট বেশি, ফার্স্ট, হরিয়ানা সেকেন্ড, তামিলনাড়ু থার্ড, তেলেঙ্গানা ফোর্থ, অন্ধ্রপ্রদেশ ফিফথ, আমরা 6th। প্রোডাক্টিভিটি রেট লিখে রাখি 3299 কেজি পার হেক্টর। আজকে কোন জায়গায় এটাই করতে পারছে, অল্প জায়গার মধ্যে কিভাবে ফসল বেশি করা যায়, এই জন্য সরকার চেষ্টা করছে। আজকে কৃষক বন্ধু কেন্দ্র কটা ছিল আমাদের আমলে? 00, এখন 32টা করতে পারলেন, ফসল করতে পারলেন, ডাবল ইঞ্জিন। আমিও বললেন না, আমরাও পারলেন না, তারাও পারলো, ডাবল ইঞ্জিন। কৃষকদের মাসিক আয় সপ্তাহে কত ছিল? 6,580। 23-24 কত? 13,590 পার কুইন্টাল। কিভাবে পাচ্ছে? আজকে সবজি চাষি, পান চাষি, ফুল চাষি, এই ফ্লাডের সময় তাদেরকে আমরা 9 কোটি 4 লক্ষ টাকা, 4,000 টাকা, 9,46,000 টাকা ডিবিটির মাধ্যমে পেমেন্ট করছি। আর ক্ষতিগ্রস্ত 1,48,000 15 কোটি ডিবিটির মাধ্যমে পাঠিয়েছি। 1900 হেক্টর জায়গা, জায়গা, এটার নাম কি? নামই চলা অয়েল পাম্প, বুঝেন? অয়েল পাম্পের গাছ আছে, কিচ্ছু করে বুড়া হয়ে গেছে গাছটি। অয়েল পাম্প আমরা চাষ করেছি 1900 হেক্টর এবং 22,404 হেক্টর হাইব্রিড চাষ করেছি। এবং নতুন করে আরবান এরিয়াতে সুজিত বাবু, গোপাল বাবু, রামনগর, বাদারঘাট, কাগজ ছড়াও না, অনেক কিছু আছে। তো এগুলি আমরা ধীরে ধীরে করছি। স্যার জানা থাকে ধর, কিছু খবর তো রাখেন না। এই যে ছই প্রোডাক্টিভিটি রেট, ফার্স্টে জম্মু কাশ্মীর, সেকেন্ডে ত্রিপুরা। সিম প্রোডাক্টিভিটি রেট, কলিফ্লাওয়ার ফার্স্ট অন্ধ্রপ্রদেশ, আমরা 4th। মটর
ঝাড়খণ্ড আমরা 4th, টমেটো ফার্স্ট হিমাচল প্রদেশ আমরা 4th, সুপারি ফার্স্ট অরুণাচল, সেকেন্ড ত্রিপুরা, জ্যাকফ্রুট ফার্স্ট তামিলনাড়ু, আমরা 4th পজিশন। আজকে মানুষের আমরা বলছি আত্মনির্ভর আত্মনির্ভর, আমরা আত্মনির্ভর মুখে মুখে বলতেছেন, কিছু করতেছেন না কেন? আনারস আপনাদের সময় কত লাগিয়েছিলেন মানুষকে দেওয়ার জন্য? 597 হেক্টর। আমরা কত? 5877 হেক্টর। কাঁঠাল কত কত মানুষকে কাঁঠালের চারা দিয়েছেন বা কিছু করেছেন? 0। আমরা 476 হেক্টর। লেবু 1 ফোঁটাও দেননি, 6223 হেক্টর। কলা 205 হেক্টর, আমরা দিয়ে 577 হেক্টর। আম 80 হেক্টরে করেছেন, আমরা 775 হেক্টর। মুসাম্বি 78 হেক্টর আমরা করেছেন, আমরা 295 হেক্টর। কমলা 19 হেক্টর, আমরা 272 হেক্টর। কমলম এবার করে এটা আবার কমলম গুলোকে আমরা বুঝবেন ড্রাগন ফ্রুট, আমরা তো ওইসব চিনলে কালার করেন, তো ওই জন্য ড্রাগন ফ্রুট। কমলম কিচ্ছু করেননি, আমরা করেছি কমলমের জন্য 138 হেক্টর। কুল আজকে দেখুন ফটো পত্রিকা দিচ্ছে, একটা ছেলে স্বয়ংবর হয়ে গেছে আপেল কুল লাগিয়ে। আজকে কুল তারা কিচ্ছু করেনি, 271 হেক্টর করছে। পেয়ারা কিচ্ছু কাউরে চারা দেননি, 55 হেক্টর। লিচু কাউকে 1 ফুটও দেননি, 43 হেক্টর। এবার কাদো ছিলেন না, কিচ্ছু করেননি, আমরা 46 হেক্টর। আজকে সুপারি 90 হেক্টরে চারা দিয়েছিলেন, আমরা 4848 হেক্টর স্বয়ংবর করার জন্য। নারকেল, কাজু বাদাম এই সব কিছু আজকে এরকম ভাবে আমরা করছি। আমি ধন্যবাদ জানাই শান্তনা ম্যাডামকে আর আমাদের বিশ্বপতি শিল্প দপ্তর 32 বছরে, যাদের নামে শুনতাম আগে টিআইডিসি তো পরে না বুঝলাম আসল কি। 32 বছর ধরে রেজিস্টার্ড ইউনিট করা ছিল 5493। এমপ্লয়মেন্ট কত? ওখানে কাজ করতে কতজন? 66228। 5493 ইউনিট। এখন কত? 77908 ইউনিট। কারণ এগ্রিকালচার এবং ওই ট্যুরিজম বা সার্ভিস সেক্টরে বাড়ছে, কিন্তু আমরা চাইছি সবচেয়ে বেশি গুরুত্ব দিই ইন্ডাস্ট্রি। এবং এমপ্লয়মেন্ট 5,92,876। হোটেল, মডার্ন রাইস মিল, ব্যাম্বু আগরবাতি স্টিল, বলো টাওয়ারটা বোধ আপনাদের সময় আইসি বোধ। আজকে শুধু দেখেন একটা জিনিস দেখায়, আগরতলা শহরে, এটা আমরা বেশি জানবেন, 18 আগ পর্যন্ত কটা হোটেল রেস্টুরেন্ট ছিল? 282। এখন কটা? 516। কেন? মানুষ আপনার মতো কইতো না এই জায়গা চিন্তাবাদ করো, যদি চাকরি পাও। এসব করি না আমরা। আত্মনির্ভর পথ একটাই, স্বামী বিবেকানন্দের পথ। পৃথিবীর আর কোনো পথ নাই, সব কমিউনিস্ট সবাই বুঝে গেছে বিবেকানন্দের পথ ছাড়া কোথাও সম্ভব না। এই যে হোটেল প্লাজা কতটুকু খরচ করেছে? 12,57,00,000 করেছে। আজকে 30 বছর ধরে এই টিঙ্কু বাবু, তারা টিঙ্কু আগে ছিল টিআরডি চেয়ারম্যান, এখন মিনিস্টার শান্তনা, ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড কটা দিয়েছে? অ্যালটমেন্ট শেড 157, আমরা দিয়েছি এই 6 বছরেও 166। ল্যান্ড অ্যালটমেন্ট কত করেছেন আপনারা? 244 একর, 244.09। আমরা দিয়েছি 7 বছর মধ্যে 298.32%। সমন বাবু নিকন্দাও বুঝছিল, এই জন্য থাকে নাই। বাস্তবটা বুঝতে হবে, ডেভেলপমেন্ট। এটা অনেকে বলবে যে বাড়িয়ে বলে আমি কল করি বলে, বাড়িয়ে বলছি না। ইউনিটি মল এর মধ্যেই 114 কোটি আইছে। কি পৃথিবী, মানে এক জেলা এক পণ্য,
এক জেলা এক পণ্য, যা সমস্ত করে 184 কোটি টাকা বরাদ্দ করেছে ইউনিটি মলের জন্য। ভারতবর্ষের যত এক জেলা এক পণ্য জিআইটাই যুক্ত, আমাদের যেমন জিআইটাই আছে, এগুলি সব এখানে থাকবে। চা শিল্পে কোনদিন একটা ইনলাম সেন্টার আমরা করতে পারেন নাই, মুখ্যমন্ত্রী সেদিন শিলান্যাস করছে। এবং জাতীয় আন্তর্জাতিক বাজারে আরো বেশি ক্রেতাদের আকর্ষণ করব। স্যার, আমি আজকে কেন এটা হচ্ছে, কেন শুনেন, এটা আমি বা আমাদের ডক্টর মানিক শাহ বা ওনার জীবন, এটা বাহাদুরি হলো নরেন্দ্র মোদী। বামেদের আমলে 1 কেজি সোনার মূল্য কত ছিল? 1,65 লক্ষ টাকা। 1 কেজি সাপের বিষের মূল্য কত ছিল? 4 কোটি। প্রমাণিত হয় সিপিএম এর আমলে সমাজে ভালো মানুষের চেয়ে বিষাক্ত মানুষের দাম অনেক বেশি। তারা দাম দিয়েছেন আপনারা। আজকে এসে বললে হবে না নিগোসিয়েশন। পত্রিকা দুটাই দিচ্ছেন রত্নাথ পান্ডে বলে ডাইনার বাদ দুজন মেরেছেন, তো সুজিত গোস্বামী নাই, মেরেছেন প্রকাশ সচিবালয়কে, হারানুর দেবনাথ নাই, মার্ডার করেছেন। তাই করুন কাগজ। শুক্রাম দত্ত দেববর্মা মনে নেই, মনোরঞ্জন দেববর্মা পুলিশ অফিসার মনে নাই, পরিমল শাহ মনে নাই, গৌতম দত্ত মনে নাই, মধুসূদন শাহ মনে নাই, বিমল সিনহা মন্ত্রী উপদেষ্টা পেটাল মারিলেন, খণ্ডমোহন রাজা, স্বপন দাস জাতীয় কংগ্রেস নেতা, দেবল দেব, দীপঙ্করনাথ শর্মা, অতীশ চৌধুরী, নৃপেন্দ্র দেবনাথ, সুজিত গোস্বামী, হারন দেবনাথ, শ্যামল বর্ধন, মন্টু দাস, ভজন ঘোষ, ভূষণ ঘোষ। আরো কোলাকুলি করো, কোলাকুলি করো, জীবন সংশোধন হইতা না। আমি বললাম তো, এখনো যদি ঠিক না থাকে তারা জীবনে কষ্ট পাইব। স্যার, বর্তমান দেশে ত্রিপুরাতে একটা ব্যতিক্রম, দেশে এবং রাজ্যে একটা ব্যতিক্রম সরকার এবং ভারতীয় জনতা পার্টি একটা ব্যতিক্রমী দল, যার সঙ্গ হয়েছে বিশ্বকাপ প্রতিযোগিতায় চীনের দিন ইরানকে পরাজিত করে চ্যাম্পিয়নের খেতাব অর্জন করেন ভারতীয় দাবা ছাড়া ইতিহাসে কনিষ্ঠ জাতি গঠনের সুস্থ সমাজের রাষ্ট্র নির্মাণের কোন বিকল্প রাজনৈতিক দল পৃথিবীতে নাই। বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর রাজ্যের আর্থসামাজিক উন্নতির ব্যাপক গতি হয়েছে। ত্রিপুরার প্রায় 2-3টি প্রজন্ম বামেদের অবজ্ঞার শিকার। ত্রিপুরার জনজাতিরা বছর পর বছর বামেদের মিথ্যা শব্দে বিভ্রান্ত করেছে। বিজেপি IPFT ত্রিপুরামতা নাইও ত্রিপুরাসা বাই ওয়ান সারাবনি বিসিং থানসাকলাইনানি। বিজেপি IPFT ত্রিপুরামতা নাইও ত্রিপুরাসা বাই ওয়ান সারাবনি বিসিং থানসাকলাইনানি। তাই সারা রাজ্যে স্লোগান উঠছে বিজেপি IPFT ত্রিপুরামতা থানসা থানসা। আজকে সিপিএম দল 1978 সিপিএম দল ক্ষমতা রাজনীতি ক্ষমতা পায়গা, ক্ষমতা পায়নি আগে। এই সিপিএম দল রাজনীতি করতে উন্নতির ভাগই অনেক নতুন নতুন কত পক্ষাকা যে মাত্র ক্ষমতা পায়গা পানি বরফ হয়ে যান। আজকে সিপিএম আমলের রাজনীতি করতে উন্নতির ভাগই কেন্দ্রীয় সরকার বেশি গুরুত্বপূর্ণ কোটি কোটি টাকা হরকা সিপিএম নেতারা সিপিএম ক্যাডার রক সিপিএম মন্ত্রী রক আর অন্য জন সে কালাই চালাই খা সিপিএম দল পার্টি ফান্ড বাড়ি খা পার্টি অফিস খানকা কি আপনি প্রসালা আন্তরিক মাংসা কই মেরিরা মাংসা কো সত্য বড় তুই ভাই খা আফুর মাই মাচারি তুই কা নুং জাননে কি কাম নে বিয়া তুই স্কুল বন্ধ খা তুই স্কুল টিচার করুই হাসপাতাল ডক্টর করুই লামা করুই কারেন্ট করুই তাবু অমহায় অবস্থা করুন। আজকে এই জিনিসটা বুঝতে হবে। আপনাদের মুশকিল কি আপনারা কি কাজ করেছে?
একটা কথা মনে রাখবেন, আরেকদিনও বলছিলাম, এই সময় ওয়ার্ক আউট করছে। উই নিড দি কমপ্লিট ডেভেলপমেন্ট। আমরা যেটা চাই, আমাদের মতো না। উই নিড দি কমপ্লিট ডেভেলপমেন্ট, 3 ages in your life। ডেভেলপমেন্ট করলে 3টা জিনিস লাগে, মনে করেন। ফার্স্ট এজ is your hand, but when only the hand is working, it is labor. Second is your head. When the hand and head they work together, it becomes skill. The third is your heart. When the hand, head, heart, all the three together works together, it becomes art. And make every act of your life an art. Put your heart fully into it. This is essence. It will be charge. আজকে আমাদের সাকসেস আমরা বলি না, গ্রোথটাকে আমরা সাকসেস বলি না, প্রগ্রেসটাকে সাকসেস বলি না। ওই যে বলছি, আমরা চাই সার্বিক উন্নয়ন। গ্রোথ, সাকসেস, গ্রোথ, প্রগ্রেস এন্ড সাকসেস তিনটি বিরাট পার্থক্য। দেয়ার ইজ বিগ ডিফারেন্স বিটুইন গ্রোথ, প্রগ্রেস এন্ড সাকসেস। আমাদের সরকার উন্নয়ন আর আপনাদের উন্নয়নের মধ্যে গাল ফটকা ডিফারেন্স। আপনার একটা কোম্পানি আছে, সেই ব্যবসায় যদি টার্ন ওভার 1 কোটি থেকে 5 কোটি হয়, 5 কোটি থেকে 10 কোটি হয়, 10 কোটি থেকে 50 কোটি হয়, এটা গ্রোথ, এটা সাকসেস না। আবার সো গ্রোথ, definition of growth is increasing your materialistic possession in always is your called growth. That growth is added by ethics, means discipline, means honesty, means norms, it is called progress. So growth plus ethics is progress, and that progress plus humility, morality, honesty, and spiritually is called success. আপনাদের সময় ডিসিপ্লিন ছিল না, এখন যেটা বলছেন জনপক্ষ মিলে গেছে, আমি কেন সহমত চাই? গভর্নমেন্টকে শুধুমাত্র পিটানোর জন্য? আজকে আপনাদের সময় কাজের ডিসিপ্লিন ছিল না, মানবতা ছিল না, সততা ছিল না, নিয়ম নীতি ছিল না, স্বচ্ছতা ছিল না। প্রোগ্রেসের সাথে আমি হিউম্যানিটি, নৈতিকতা, সততা এবং আধ্যাত্মিকতা, তাইলে হবে সাকসেস। আজকে আমরা এই সরকার এভাবে চিন্তা করছি। স্যার, এসটিএর লোকে মায়া কান্না করেন কংগ্রেস। 27 জুন 1961 প্রধানমন্ত্রী নেহরুজি বলছিলেন, তখন আমি 8 পড়ি। আমি যে কোনো ধরনের সংরক্ষণ চাকরির ক্ষেত্রে সমর্থন করি না, কারণ এগুলিতে অকর্মণ্যতা বাড়ে। জওয়াহরলাল নেহরু 1961 27 জুন সুদীপ বাবু দেখালেন পার্লামেন্টে করছে। মার্চ 1985 তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী বলছেন, একটা ইন্টারভিউতে বলছেন, নো প্রমোশন অফ ইডিয়টস in the name of reservation, and that promoting idiots in the name of reservation would harm the entire country. তার মানে উনি প্রমোশনের ক্ষেত্রে রিজার্ভেশন সমর্থন করতেন না। আমাদের সংবিধানের কথা বলেন, এখন গৌরব দিবস পালন করছি আমরা বি.আর. আম্বেদকরকে। উনি ক্যাবিনেট থেকে বার হয়ে চলে গেছিল। উনি বলছিল যে আমি এই সমাজ সদস্য থাকতে পারবো না যেখানে কোনো পিছিয়ে পড়া গোষ্ঠীদের প্রতি ন্যায় বিচার নেই। কংগ্রেসের আমলে বি.আর. আম্বেদকরকে কোনোদিন সঠিক সম্মান প্রদর্শন করে। সবাই জানি আমরা, যখন অপগ্রেসি সরকার সাপোর্টেড বাই বিজেপি, তখন 1980 ওনাকে ভারত রত্ন দেয়। আজকে ওনাকে যত সম্মান দিয়েছে, কি কংগ্রেস পিছিয়ে পড়া মানুষের শত্রু? কংগ্রেস সংবিধান নিয়ে কথা বলে, ওদের কথা শুনে ওরাও আসবে। জরুরি অবস্থার সময় সারা দেশে জেলের ক্ষমতা ছিল কতজন থাকতে পারবো? এসপিরা 1,61,368 জন। গ্রেপ্তার করেছিল কত? 4,960 জন। এখানে ত্রিপুরার সিপিএমের যত নেতা আছে সব দিয়ে অ্যারেস্ট হয়েছে। কংগ্রেসের সমীর বর্মন, কাপড় দিয়ে লক্ষ্মীনাথ, সব কংগ্রেসের। এখানে আবার 4 লোক গোলাগুলি করলো, তারা কিভাবে করেন এগুলি? আজকে সত্যি এই দুটা দল সপ্তাহের দিয়ে আসছে। স্যার ঠিক আছে, হ্যাঁ ভুল করেছি তো, হ্যাঁ ভুল করেছি বললাম তো। স্যার আমি আর বেশি জায়গা যাচ্ছি না। কত মিনিট? তাহলে 2 মিনিটে শেষ করলাম।
একটা কথা দিয়ে শেষ করতে চাই, না না লাস্ট, ঠিক আছে কোনো অসুবিধা নেই। শুনে কৃষ্ণ নাম নিয়ে থাকতেন, কৃষ্ণ নাম নিয়ে থাকতেন, ভালোর জন্য বলছি। গৌতম বুদ্ধ বলেছিলেন, এ দেখেন কেন কৃষ্ণ বললাম, গৌতম বুদ্ধ বলেছেন আমি ঈশ্বর নই, আমি ঈশ্বর অবতার। যীশু খ্রিস্ট বলেছেন আমি ঈশ্বর নই, আমি ঈশ্বর পুত্র। হযরত মুহাম্মদ বলেছিলেন আমি ঈশ্বর নই, ঈশ্বরের সংবাদ বাহক। একমাত্র শ্রীকৃষ্ণ বলেছিলেন এ পার্থ আমি একমাত্র ঈশ্বর। সময় থাকতে আচ্ছা এই হ্যাঁ অপরাধ করলে তো মারবই। স্যার আমি এই কথা দিয়ে শেষ করতে চাই, বলছে উনি, আপনি যেটা ভুল বলছেন, উনি পরশুদিনও বলেছেন আমি ভগবান না, আমারও ভুল। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে স্যার, আমি শেষ করতে চাই। এটা কিছুর জন্য না, নিয়মে আমরা একসাথে চলন দরকার, নতুবা ত্রিপুরার যে ডেভেলপমেন্ট হইতেছে, চলুন একসাথে হাঁটবো। আপনাদের কি কি সমস্যা আছে মুখ্যমন্ত্রী বলবেন, একসাথে চলবো, একসাথে ভাববো, একসাথে সমস্যার সমাধান করবো, আমরা একসাথে এই রাজ্যকে এগিয়ে নিয়ে যাবো। এবং বিধানসভায় আগে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া উচিত সবাই, জিতেন বাবু নাই, এবং রাজ্যকে এগিয়ে নিয়ে যাবো আন্ডার দি লিডারশিপ অফ প্রফেসর ডক্টর মানিক শাহ। আমি মাননীয় রাজ্যপাল যেভাবে উনি বক্তব্য রেখেছেন, এটা তো আমরা যেটা বলেছেন অনেকগুলি স্কুল যে ভাঙা পড়ছে, এটা মহামান্য রাজ্যপালের কথা নাই করে। এরকম ভাবে রাজ্যপালের ভাষণে থাক, আমার বক্তব্য হলো এত কথা রাখা যায় না। আরো আপনাদের যেগুলি একটা জিনিস ভালো করেছেন, এটা না দিলে যার যার ডিপার্টমেন্ট এটা থেকে বুঝে পাইব যে আমাদের কোন ত্রুটি আছে পর্যন্ত ভালো, গুড সাইন, এটা করা উচিত। আমরা করছি, আরো বেশি করছি, আমি বুঝছি, এখন আমি বুঝছি বললে এদিকে আইছি। সময় থাকতে না বুঝলে যখন চিৎ পটান হয়ে যাবেন গা, তখন আর কিছু হবে না। আমি এখনো বলছি যে আপনাদের কাছে অনুরোধ, আমার বিশ্বাস আর 8-9 বছরের মধ্যে আমরা জানেন সেলফ হেল্প গ্রুপের কথা জানেন কত লক্ষ মহিলা, কত হাজার মহিলা সেলফ হেল্প গ্রুপ হয়েছে, আরে লাখপতি দিদি হয়েছে 91,000। ইটস এ টোটাল ক্রেডিট বিজেপি গভর্নমেন্ট এবং মাননীয় মোদী। এই কয়েক মাসের মধ্যে ছিল 86, এখন 5 লাখপতি দিদি, এবং 4,71,000 লাখপতি দিদি। আগে ছিল 49,000, 39,000। আর রাখে ভাই, হ্যাঁ দ্রব্য মূল্য কথা কর, আমি যে ফাউল ফিট করি, আমি নরেন্দ্র মোদীর নেতৃত্বে প্রধানমন্ত্রীর দেশে আছি। ইন্ডিয়াতে 1 কেজি চালের দাম কত? 13 টাকা। একটাতে ফ্রি চাল, আরেকটা আছে 13 টাকা, আরেকটা আছে 35 টাকা, আর সবচেয়ে আছে বেশি 48 টাকা। এটা পাকিস্তানে কত? 310 টাকা। বাংলাদেশ 54 ক্রস, শ্রীলঙ্কা 201, নেপাল 114, চায়না 126। মাস্টার্ড অয়েল আমাদের দেশে 117 থেকে 135। কত কম বেশি করে কম? বিউটিফুল, কারেকশন করতেছি, 170। পাকিস্তান কত? 900 টাকা। এটার নাম ইন্ডিয়া। এই জন্যই দেশের প্রধানমন্ত্রী পাকিস্তান, শুনেন
দেশ আছে সব আজকে আজকে দেশের প্রধানমন্ত্রীকে পাকিস্তান পার্লামেন্টে স্লোগান উঠছে মোদি 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 পাকিস্তানের স্লোগান উঠছে। স্যার এই প্রধানমন্ত্রী 21টা অ্যাওয়ার্ড পাইছে ওয়ার্ল্ডে। অর্ডার অফ কিং আব্দুল আজিজ, সেকেন্ড হাইয়েস্ট সিভিলিয়ান অনার অফ সৌদি আরেবিয়া। অর্ডার অফ আমানুল্লাহ খান, the highest civilian honor of Afghanistan. Order of State of Palestine, the highest civilian honor of Palestine. Order of Ijazuddin, the highest civilian honor of the Maldives, awarded to foreign dignitaries. Order of Javed, the highest civilian honor of the United Arab Emirates. Order of the Renaissance, the third highest civilian honor of Bahrain. America, Chief Commander of the highest degree of Legion of Merit. Order of Fiji, the highest civilian honor of Fiji. Order of Nongo, the honorary Grand Companion, the highest civilian honor of Papua New Guinea. Order of the Nile, Mission, the highest civilian honor of Egypt. Legion of Honor, the highest civilian honor of France. Order of Honor, second highest civilian honor of Greece. Order of Dragon King, the highest civilian honor of Bhutan. Order of Saint Andrew, the highest civilian honor of Russia. Order of Niger, the second highest civilian honor of Nigeria. ও চিন্তা করতে পারেন? চিন্তা করতে পারেন পৃথিবীতে আছে? পৃথিবীতে আছে বলেন? পুরানো আজকে মাত্র শ্রদ্ধা জানাচ্ছি শিক্ষা মিচুরি 5 চিন্তা করতে পারেন কোন দেশের প্রধানমন্ত্রী, এই দেশের কোন প্রধানমন্ত্রী এতগুলি সম্মান সময় দিলাম, সারা দিন আছে কালকে ছুটির দিন কালেক্ট করে আনলেন, আজকে এরকম ভাবে হ্যাঁ 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 কিন্তু প্রধানমন্ত্রী এতগুলো সম্মানিত বিভিন্ন রাষ্ট্র দ্বারা এত বড় সাহস আমেরিকার যে রাষ্ট্র ট্রাম্পের শপথ কোনো অনুষ্ঠানে ওনারা ইনভাইট করে না, এটা শুনতে খুব কষ্ট হয়। এটা ইনসাল্ট টু আমাদের ভারতীয় আর এটা উনি বলছেন পরশুদিন বলেছেন যেমন পৃথিবীর সব আমি ভগবান না আমি আমাদের বলতে পারে যে উনি যেহেতু বায়োলজিক্যাল না কাজে ঈশ্বরে কেমনে শুনুন চিন্তা করেন না রাজ্যের মানুষ আছে রিলিভেন্ট পোর্শনে আসে রাজ্যের মানুষ কি পরিস্থিতিতে আছে নিয়ে আলোচনা করেন। আমরা আমাদের দৃষ্টিভঙ্গি রাখছি আমি তাদেরকে অনুরোধ করবো, আমি একটা অনুরোধ করবো স্যার, আমি একটা অনুরোধ করবো, কোন মানুষ যারা যেরকম অভ্যাস দেখবেন মুরগির বাচ্চা মুরগি হয়, কুকুরের বাচ্চা কুকুর হয়, গরুর বাচ্চা গরু হয়, সব মানুষের বাচ্চা মানুষ হয়, বোঝা হচ্ছে প্র্যাকটিক্যাল বুঝেন। আমি আপনাদেরকে সংশোধন আমরা আপিল করতে পারি, আপনারা সংশোধন হন, সঠিক হন এবং বিজেপির উন্নয়ন যজ্ঞকে সামিল হন। আপনাদের আমি তো যেরকম সব জায়গাতে নিমন্ত্রণ করি, এত ডেভেলপমেন্ট ইচ্ছা হলে লাভ হবে না, দেশকে ইচ্ছা করছে পৃথিবীর সব দেশ, ইচ্ছা করে লাভ হবে না, নতুবা কিন্তু হারিয়ে যাবে। এখনো রাজ্যপালের ভাষণকে পূর্ণ সমর্থন করে বিরোধীদের আনিত যে প্রস্তাবগুলি আছে সেগুলিকে আমি বিরোধিতা করে আমার আলোচনা শেষ করছি। পারমিট করলে 10 মিনিট কই দেন, এছাড়া একটু করুন দরকার আছে না এইটা ঠিক আছে। ভালো ভালো আমি অনুরোধ করবো এদিকে আসুন, চেয়ার পাবেন না পাবেন এটা ঠিক করুন। সুতরাং আগামী আজকেও আছে কালকে আছে আলোচনা করুন এবং সরকারি ত্রুটি বিচ্ছুতি থাকলে ধরিয়ে দেবেন 100 বার। এটা আমাদের
মুখ্যমন্ত্রী দেখছেন আপনাদের যেগুলি বলছে নোট করে রেখেছে, এবং উনি যা যা স্টেপ নেওয়ার বলছেন। গভর্নরের ভাষণে সবকিছু থাকতে হবে, এটা কোনোদিন আমরাও কোনো সময় পাইনি, আপনারাও জানেন এটা ফেক কি হবে। সুতরাং আপনারা আলোচনা করবেন, আমরা আশা করব আমাদের ভুল ত্রুটি থাকলে ধরিয়ে দেবেন। সবাই ধন্যবাদ। এখন মাননীয় সদস্যা শিব হুইপ শ্রীমতী কল্যাণী সাহা রায়জি বক্তব্য রাখবেন আমাদের মাননীয় রাজ্যপাল মহোদয়ের ভাষণের উপর। ধন্যবাদ সূচক প্রস্তাব সম্পর্কে আলোচনা করবেন। ধন্যবাদ মাননীয় চেয়ারপারসন মহোদয়। 2025 সালের ত্রিপুরা বিধানসভার প্রথম অধিবেশনে মাননীয় রাজ্যপাল তার লিখিত ভাষণ পাঠ করেছেন